শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আর এই মুহূর্তে শুরু হয়ে গেল ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আর যারা বিশেষ করে দেশের বাইরে আছেন তাদের শুনে খুব ভালো লাগবে যে আজকে আষাঢ়ের প্রথম দিন, এবং আজকে যারা দেশে রয়েছেন তাদের সাথে তো কথা হয়েছেই সকালবেলাতেও, এবং আজকে আষাঢ়ের প্রথম দিন, আষাঢ়ের প্রথম দিনের শুভেচ্ছা নিন। এবং এখনো পর্যন্ত যে ঋতুর কিছুটা প্রভাব আমাদের প্রকৃতিতে রয়েছে সেটা আজকে সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে খুব ভালোভাবে টের পেয়েছি যে এই কয়েকটা দিন তো প্রচন্ড গরম ছিল। আজকে সকালবেলায় ঘুম ভেঙে উঠে দেখলাম যে পুরো আকাশটা মেঘলা, ঢাকা শহরটা মেঘলা ছিল। সিলেটে শুনেছি অনেক বৃষ্টি হয়েছে কালকে রাতে, এবং বাংলাদেশের বিভিন্ন জায়গাতেই এরকম মানে মেঘলা ছিল, এরকম খবর পেয়েছি। তো আষাঢ়ের প্রথম দিনে বৃষ্টি হোক আর না হোক ঢাকা শহর ছিল মেঘলা, এবং এই মেঘলা দিনে রাতটা বেশ ঠান্ডা ঠান্ডা, একটু মানে একদম কয়েকদিন আগের তুলনায় আজকে রাতটা অনেক বেশি ঠান্ডা ঠান্ডা। এই ঠান্ডা রাতে নিশ্চয়ই ভূত এফএম জমবে অনেক বেশি, সেটাই আশা করছি। তো শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি আছে মাসুম, এবং আজকে আমাদের অতিথিরা। আজকে যদি আনফরচুনেটলি কেউ আমাদের শো মিস করে ফেলেন তাহলেও চিন্তার কিছু নেই, কজ আপনি এয়ারটেল এম রেডিওর মাধ্যমে আবারও এই এপিসোডটা শুনতে পাবেন। সেজন্য আপনি যেটা করতে হবে, আপনার এয়ারটেল এম রেডিও শোনার জন্য আপনাকে এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22। দেখবেন যে তারপরে একের পর এক এপিসোডের অপশন আপনাকে দেয়া হচ্ছে। আপনি যে এপিসোডটি মিস করেছেন বা যে এপিসোডটি আরো একবার শুনে ফেলতে চান, সেই এপিসোডটি আপনি চাইলেই শুনে ফেলতে পারেন। আর সেই সাথে জানিয়ে দিই যে আপনি এখন চাইলে ভূত এফএম টিউন যেটা রয়েছে সেটা আপনি ইচ্ছা করলে কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করে ফেলতে পারেন। And ভূত এফএম টিউন কোড is 92125 and you can activate it by sending SMS. জাস্ট আপনাকে টাইপ করতে হবে সিটি স্পেস দিয়ে 92125 এবং এটা সেন্ড করে দিতে হবে 3123 নাম্বারে। আপনাকে SMS করার নিয়মটি বলে দিই। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে, এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। আর যদি আমাদের ইমেল করতে চান তাহলে ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhootfm@radiofurti.fm, which is bhootfm@radioforti.fm। এই তো আমাদের ইমেল করার ঠিকানা গেল, এবং ঠিকানার পরে ইমেল করার নিয়মটি বলে দিচ্ছি। অবশ্যই শুধুমাত্র নাম, ঠিকানা এবং ফোন নাম্বার পাঠিয়ে দিয়ে বলবেন না ভাই আমাকে ফোন করেন। এভাবে ফোন করতে আমি একেবারেই অপারগ। সুতরাং আপনাকে যেটা করতে হবে, আপনার অবশ্যই যে ঘটনাটা আপনার সাথে ঘটে গেছে বা আপনার পরিবারের কারোর সাথে ঘটে গেছে বা আপনার বন্ধু বান্ধবের কারোর সাথে ঘটে গেছে বা আপনার পরিচিত বা অপরিচিত কোনো মানুষের সাথে ঘটে গেছে, সেই ঘটনাটি অর্থাৎ সত্য ঘটনাটি পাঠিয়ে দিন আমাদেরকে ইমেইলের মাধ্যমে। এবং সেটা অবশ্যই আমরা যদি সিলেক্ট করি তাহলে ডেফিনেটলি আপনি যদি আমাদের এখানে এসে উপস্থিত থেকে এখানে প্রেজেন্ট থাকতে চান এবং সবার সাথে শেয়ার করতে চান এই আপনার ঘটনাটি লাইভ, তাহলে অবশ্যই আমরা আপনাকে কল করব। আর যদি আপনারা চান যে আমি আপনার ঘটনাটি পড়ে শোনাই, সেটাও সম্ভব। আপনারা যারা দেশের বাইরে রয়েছেন তারা চাইলে ইচ্ছা করলে, যদি ইচ্ছা হয় তাহলে অবশ্যই আপনাদের ঘটনাগুলো আমাদেরকে রেকর্ড করে পাঠাতে পারেন। এখন তো খুব সহজ, মোবাইল দিয়ে রেকর্ড করা যায়, সেই ফাইলও আমরা অ্যাকসেপ্ট করি। সো এটা নিয়ে কোনো প্রবলেমই নেই। যাই হোক, অনেক নিয়ম কানুন গেল, এখন ঘটনায় চলে আসি। আজকে যে ঘটনাটি প্রথমে পড়ব সেটা আমাদেরকে লিখেছেন আমাদের একজন লিসনার, যিনি এখন এই মুহূর্তে আমাদের সঙ্গে নেই। লিখেছেন, প্রিয় রাসেল ভাইয়া, আশা করি নিজ গুণে ভালো আছেন। আচ্ছা, নিজ গুণে ক্ষমা করে দেবেন শুনেছি, নিজ গুণে ভালো থাকা যায়। ভালো মানুষরাই তো ভালো থাকে, সুতরাং গুণ সম্পন্ন মানুষ সবসময় ভালো থাকে। হ্যাঁ, আমি ভালো আছি এবং সবসময় ভালোর দলে। লিখছেন, অতি সম্প্রতি আমার সাথে একটা ছোট্ট ঘটনা ঘটে গেছে। ঘটনাটি আমার কাছে বেশ অদ্ভুত, একই সাথে খুব অস্বস্তিকর লেগেছে। দয়া করে পড়ে শোনাবেন যদি ভালো লাগে। এমন ঘটনা আমি ছোটবেলায় ভূতের গল্প হিসেবে শুনেছি বড়দের মুখে, তবে এত বছর পর যে সেটা আমার সাথেই বাস্তবে ঘটবে তা ভুলেও ভাবিনি, ভয় পাওয়ার ভয়ে। আরেকটা কথা না বলেই পারছি না, ভূত এফএম এর কিছু সম্মানিত শ্রোতা আছেন যারা ভয় কিংবা আনন্দ পেতে নয়, বরং ভুল ধরতে অথবা সত্য মিথ্যা যাচাই করতে বসে যান। আমার এই ঘটনাটি তাদের জন্য নয়। আমি নিজে প্রচন্ড ভয় পেয়েছি বলেই ঘটনাটি শেয়ার করলাম। গল্পের বই নকল করে কিংবা অন্যের ঘটনা শেয়ার করে ভূত এফএমকে অলংকৃত করার ইচ্ছা আমার নেই, কারণ ভূত এফএম এর তুলনা ভূত এফএমই। আচ্ছা, যে ঘটনাটি, সে ঘটনাটা খুব বেশি বড় নয়, ছোট একটা ঘটনা তিনি লিখে পাঠিয়েছেন। এরপরে লিখেছেন, 1 সপ্তাহ আগের কথা। ঢাকা শহরের তুলনায় রাত মোটেও বেশি না, ঘড়িতে সময় মাত্র 10:40। আমি পড়ছিলাম, হঠাৎ খিদে পাওয়ায় ভাবলাম রাতের খাবারের পাটটা চুকিয়ে
ঢুকিয়েই ফেলা যাক। আমি ডাইনিংয়ে খেতে বসলাম। বাসার সবার খাওয়া হয়ে যাওয়ায় টেবিলে আমি একাই খাচ্ছিলাম। আর এমন সময় খাবারের মাঝখানে বিদ্যুৎ চলে যায়। আশেপাশে আলো না থাকায় একেবারে যাকে বলে ঘুটঘুটে অন্ধকার। আমি খাওয়া থামিয়ে দেই, কিন্তু হাতটা প্লেটেই ছিল। আঁধারে আমি খাবার নাড়াচাড়া করছিলাম আর অপেক্ষা করছিলাম যে বাসার কোনো একজন হয়তো আলোর ব্যবস্থা করবে। ঠিক তখনই আমি আমার ডান হাতে, অর্থাৎ যে হাতে খাবার নাড়ছিলাম, ঠিক সেই হাতের সাথে অন্যরকম কিসের যেন স্পর্শ পেলাম। শক্ত করে ধরলাম সেটা, একটা হাত। সে হাতটিও আমারই মতন আমার প্লেটের খাবারগুলো নাড়ছিল। স্পর্শতে মনে হচ্ছিল হাতটা বেশ ঠান্ডা, খসখসে। পুরো ঘটনাটি বুঝতে আমার হয়তোবা 10 থেকে 15 সেকেন্ড সময় লেগেছিল। যখন বুঝতে পারলাম কি হচ্ছে, তখন চিৎকার করার সামান্য শক্তিও আমার ছিল না। অসাড় হয়ে হাতটা প্লেট থেকে নামিয়ে নেই। কয়েক মুহূর্ত পরেই আলো চোখে পড়ে। বাসার কেউ একজন বাতি নিয়ে এসেছে। অবাক করা বিষয়, আমি ছাড়া খাবার ঘরে দ্বিতীয় কোনো মানুষ ছিল না, কারণ পাশের দুটো ঘর পরেই সবার কথার আওয়াজ আমি শুনছিলাম। তাই কি হয়েছিল আজও বুঝতে পারিনি। সেদিন আর খাওয়া হয়নি, তবে এখন রাতের খাবার খাওয়ার চেষ্টা করি লোডশেডিং এর আগেই। এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ আপনার ঘটনা পাঠানোর জন্য। এর মধ্যে আমি দেখতে পাচ্ছি যে অনেকে আমাদের SMS ও করে ফেলেছেন। আমাদেরকে SMS যারা করেন, তাদের SMS না পড়লে তারা একভাবে যেরকম মন খারাপ করেন, আবার অনেকে SMS করেন না এবং রেডিও ফুর্তির এই ভূত এফএম শো এটার সাথে থাকেন, তারা আবার অনেক সময় বলেন যে এত SMS কেন পড়ছেন। তো আমি কোন দিকে যাব, আমি কুল কিনারা হারিয়ে ফেলি মাঝে মাঝে। যাই হোক, আমাদেরকে পালসার আমাদেরকে SMS করেছেন আমাকে হৃদয়। এছাড়া আমাদেরকে SMS করেছেন অপূর্ব, এবং তিনি বলেছেন যে আই লাভ ভূত এফএম। ফারিন আমাদের SMS করেছেন। ঘোস্ট বয় স্বাধীন আমাদের SMS করেছেন। মুনির SMS করেছেন আমাদের মাসুদ রানা, আখিল, মিজান চিটাগং থেকে। এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি জিয়া, জিকো, দুলাল, ফয়সাল রানা বরিশাল থেকে। শাওন আমাদের SMS করেছেন। চয়ন আমাদের SMS করেছেন ময়মনসিং থেকে। সাদিয়া আমাদের SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন লিটু সহ আরো অনেকে। যারা SMS করেননি এবং করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের SMS করতে পারেন। নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর সেই সাথে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আজকের অতিথি। তাদের মধ্যে প্রথম একজনের ঘটনা আমরা শুনব এবং আপনার নামটা একটু বলবেন প্লিজ। জি, আমার নাম হচ্ছে মোহাম্মদ আশরাফুল আলম। ওকে। আর আমি একটা প্রাইভেট অর্গানাইজেশনে জব করি। ওকে। তো আমার ঘটনাটা হচ্ছে 1997 সালের দিকের ঘটনা। জি। তখন আমি কুমিল্লাতে জব করি, একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে। তো আমার স্টেশনটা থাকে হচ্ছে কুমিল্লা জেলার বরুড়া থানা। সে থানাটা হচ্ছে লালমাই পাহাড়ের পাদদেশে। তো আমার যেহেতু ফার্মাসিউটিক্যাল জব, আমার সকাল থেকে রাত পর্যন্ত মোটরসাইকেল নিয়ে চলাফেরা করতে হয়। তো ওই দিনকার ঘটনাটা সেটা হচ্ছে, আমি যখন বরুড়া থেকে বের হয়ে লালমাই পাহাড়ের পাশ দিয়ে আমি বিজরা বাজার নামক একটা জায়গা কিংবা মুজাফফরগঞ্জ বাজার, দুইটা বাজার, সেই জায়গাগুলোতে আমি ডক্টর ভিজিট করতে যাব। আচ্ছা। তো যথারীতি আমি ডক্টর ভিজিট করতে করতে প্রায় আমার সন্ধ্যা হয়ে যায়। তো আমি যখন ব্যাক করব, জি, তখন সন্ধ্যা হয়ে যায়। এটা আবার আমরা অনেক সময় এটাকে কালী সন্ধ্যা হিসাবে বলি আর কি। তো ঠিক সেই সময় আমি স্টার্ট করেছি, জাস্ট 1 কিলোমিটার পর্যন্ত আমি রাস্তায় এসেছি। তখন হঠাৎ করে আমার রোড পাশ থেকে একজন লোক আমাকে দাঁড়াতে বলল, হাত তুলল। তো আমি তাকিয়ে দেখলাম যে সেটা আমার পরিচিত। সে একজন ডক্টর। তো আমি যেখান থেকে স্টার্ট করেছি আমার বাসার দিকে আসতে, সেখানে প্রায় 10 থেকে 11 কিলোমিটার দূরে হবে যেখানে ডক্টর প্র্যাকটিস করে, একটা ছোট্ট একটা বাজার। সেই বাজারটাতে, সে ছোট বাজার, আর রোডটা হচ্ছে লালমাই পাহাড় ঘেঁষা, খুব নীরব একটা রোড। ওকে। তো ওই রোড থেকে
অনেকখানি স্লোপ হয়ে নিচু একটা জায়গা, সেখানে সবুজ ঘাসের একটা বাজার, ছোট বাজার, সেটা আমি চিনি। তো ওখানে একজন ডক্টর প্র্যাকটিস করে রেগুলার, আমি এটা জানি, আমারও আসা যাওয়া থাকে মাঝে মাঝে। তো আমি যখন ব্যাক করি তখন যে লোকটা আমাকে দাঁড় করায় সেটা হচ্ছে সেই বাজারে প্র্যাকটিস করে আমার পরিচিত একজন ডক্টর। তো যথারীতি আমি গাড়িটা দাঁড়াই। আমার কাছে একটু ভালোই লাগে, খুশি লাগে যে একজন ডক্টরকে যদি আমি সার্ভিস দিই সে হয়তো আমাকে সাপোর্ট করবে আমার জবের দিকে। তো আমি ওনাকে গাড়ির পিছনে উঠতে বলি, সে আমার মোটরসাইকেলের পিছনে ওঠে। তো গাড়ি স্টার্ট করি যথারীতি, আর বেশ স্পিডে আমি গাড়িটা চালাচ্ছি। এমন সময় তার সাথে আমার কিছু কথাবার্তা হয়, যেমন জব পারপাস, তারপর প্রেসক্রাইব কেমন করে উনি, আমার ওষুধটা কেমন সাপোর্ট করছে, এইসব কথাবার্তা বলে যখন বলি তখন পিছন থেকে উনি আমাকে শুধু বলে, হ্যাঁ ঠিক আছে, ভালো হচ্ছে, ভালো যাবে, সামনের দিনগুলো ভালো গেছে, এখনো ভালো যাবে, এরকম আমাকে সাপোর্ট করে। তো কথাগুলো আসলে আমি স্পষ্ট যখন শুনতে পাই নাই বাতাসের জন্য, তখন আমি জাস্ট আমার ঘাটটা ফিরে আমি শুনতে চেষ্টা করি তার আনসারটা। সে হ্যাঁ বলতেছে, ঠিক আছে এরকম বলতেছে। তো আবার আমি যথারীতি গাড়ি চালাই। তো এর মাঝখানে সন্ধ্যা হয়ে গেছে। তো আমি দেখতে পাচ্ছি কিছু কিছু গ্রামের পাশে যে ছোট ছোট দোকানগুলো, সেখানে হারিকেন বাতি জ্বলছে, আর কুপি, কোথাও লাইট তেমন, ইলেকট্রিসিটি তেমন একটা নেই। তো যখন আমি ওই বাজারটার কাছে এসে গেছি, ওনাকে আমি নামাবো, তখন আমি গাড়িটা ওখানে থামাই। থামানোর পর আমি খুব খুশি, এখন যে চলে আসছে তাকে আমি এখানে নামাই, আমার বাড়িতে চলে যাব। আমার ওই জায়গাটাতে এমন একটা সিচুয়েশন হলো যে আমি তাকে খুশি করে নামাই, এই ভেবে আমি পাটা তুলবো যে আমি গাড়ি থেকে নামবো, তখন হঠাৎ পিছন দিকে তাকিয়ে দেখে সে পিছনে নাই। মুহূর্তের মধ্যে পিছনে নাই। তো যখন এরকম দেখলাম তখন মানে আমার ভিতরটা একদম মানে কেমন যেন অসাড় হয়ে যাচ্ছিল। আমি মানে বাক শক্তি হারিয়ে ফেলছিলাম, কিছু বলতে পারছি না, চিৎকারও দিতে পারছি না। তারপর মানে কাছাকাছি, যখন বাজারটার কাছাকাছি যেখানে দাঁড়িয়েছি সেখানে নামবো, সেই জায়গাটাতে আমি আমার হাত থেকে, আমি যখন মোটরসাইকেলটা থেকে পাটা নামাই, মোটরসাইকেলটা দুই হাতে ধরে রেখেছি, কিন্তু আস্তে আস্তে যখন আমার মোটরসাইকেলটা হাত থেকে পড়ে গেল, ছেড়ে দিলাম, আমার শরীর মানে অসাড় হয়ে গেছে, আমি কিছু বলতে পারছি না, বোঝাতে পারছি না, মোটরসাইকেলটা পড়ে গেল। সাথে সাথে আমার নিচে পা নেই, এরকম একটা অবস্থা তৈরি হলো। আমিও পড়ে গেলাম। যখন আমি মোটরসাইকেলের সাথে সাথে পড়ে গেলাম, আমার আর সেন্স আমার ভিতরে কাজ করছে না। আমি চোখে দেখতে পাচ্ছি পৃথিবীটা, কিন্তু আমি মানে কাউকে কিছু বলতে পারছি না, কিছুই করতে পারছি না। তখন শুধু আমি দেখলাম যে কয়েকজন লোক আগায় আসলো, এদেরকে আমি কি বলবো তাও বুঝতে পারছি না। একটা সময় ওরা আমাকে ধরে নিয়ে ওখানে যে ডক্টর চেম্বারটা, সেই চেম্বারের কাছে, চেম্বারে নিয়ে গেল। আমি এতটুকু বুঝতে পারলাম, তারপর আর কিছু জানি না। বেশ কিছুক্ষণ পর আমি পরে জানতে পারলাম, 10-15 মিনিট পর হবে, আমি টোটাল জিনিসটা বুঝতে পারছি যে আমি এখন একটা ডক্টর চেম্বারে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমার আরো মানে ভয়টা আরো বেশি বেড়ে গেল যখন আমি দেখলাম যে ডক্টরটাকে আমি পিছনে করে নিয়ে আসছি, সেই ডক্টরটা এই চেম্বারে বসা, সেই আমার ট্রিটমেন্ট করছে। আচ্ছা, তখন আমার ভয়ে আমি আরো অস্থির, আমি মুখে কিছু বলতে পারছি না, তাকাতে পারছি না। আমি কাউকে যে শেয়ার করবো ব্যাপারটা, ওখানে তখন শেয়ার করতে পারছি না। একটা সময় ওরা চা খেতে দিল, পানি খেলাম, তখন শুধু ডক্টর সাহেবকে বললাম যে আপনি এখানে কখন এসেছেন প্র্যাকটিস করতে? উনি আমাকে বলল আমি 4টা থেকে প্র্যাকটিস করছি। তারপর আমি জিজ্ঞেস করলাম, আপনি কি আজকে কোথাও বাইরে কোনো ডক্টর কলে গিয়েছিলেন, পেশেন্ট কলে গিয়েছিলেন? উনি বলল না। তখন আমার ভিতরটা মনে হচ্ছে যে মানে হার্টবিটটা এমন বেড়ে গেছে যে আমি আর টিকতে পারছি না।
তো ওরা ব্যাপারটা যখন কিছুটা আঁচ করতে পেরেছে, ওরা ভাবছে আমি কোনো আমার কোনো প্রেশার আছে কিনা, এরকম ধরনের ডিজিজ আছে কিনা। আমি বললাম না, এরকম কোনো সমস্যা নেই। তারপর একটা সময় আমার আরেক কলিগ ছিল, অন্য একটা কোম্পানিতে জব করতেন, উনি আমাকে কিছুক্ষণ রেখে ওনার মোটরসাইকেলে করে আমার বাসায় পৌঁছে দিলেন। তো ঘটনা এরকম যখন হলো, তখন আমি এটা কৌতূহল জাগলো যে আমার এরকম কেন হলো ব্যাপারটা। আমি আরেকদিন এসে এখানে জিজ্ঞেস করলাম, তখন এলাকার মানুষ সবাই বলল যে এখানে এমন একটা রাস্তা আছে, এই জায়গাটাতে প্রায় এরকম ঘটনা ঘটে। তার মধ্যে একটা ঘটনা হচ্ছে, ওই রোডে কিছু বড় বড় বাস চলে, প্যাসেঞ্জার ভেহিকেল। তো ওই বাস ওরা প্রায় এই জায়গাটা অ্যাক্সিডেন্ট করে, অনেক লোক মারা যায়। কিছুদিন আগে মারা গেছিল। কিভাবে? ওই গাড়িগুলো যখন ওদিকে চলে, তখন রোডটা নাকি হয় ডানে টার্ন নাইলে বামে টার্ন, এরকম একটা কিছু দেখতে পায় ওরা। আচ্ছা। অথচ রোডটা কিন্তু স্ট্রেট। তো যখন ওরা দেখে স্ট্রেট কোন রোড নাই, ডানে টার্ন করছে, গাড়িটা তখন ডান দিকে ঢুকায় দেয়। আসলে সেটা রোড না, একদম নিচে, অনেক নিচে গড়ায় চলে যায়। তখন অনেকগুলো লোক কিছুদিন আগে ওখানে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। তো যখন আমি এটা জানতে পারি যে এরকম অ্যাক্সিডেন্ট হয়ে এই রাস্তাগুলো বারবার এরকম ঘটনা ঘটে, তখন আমার ভিতরে এমন কিছু সৃষ্টি হয় যে আমি ওই রোডে আর চলাচল করব না। এখন তারপর থেকে আমি আর ওই রোডে চলাচল করি না। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আসলে আমি মাঝে মাঝে একটা জিনিস চিন্তা করি যে আসলে এই যে সমস্ত ঘটনাগুলো ঘটে, আমরা যে ভয় পাই, যারা আমাদের ভয় দেখায়, এর পেছনে উদ্দেশ্যটা কি কারণ থাকতে পারে? কেন ভয় পাই আমরা, বা কেন ভয় পেতে হয় আমাদের, কিংবা আমাদের ভয় দেখিয়ে যে অন্য একটা পক্ষ রয়েছে তাদের বেনিফিটটা কি, আমি ঠিক জানি না। আপনাদের যদি কোনো জানা থাকে এরকম ধরনের কোনো প্রশ্নের উত্তর, তাহলে আমাদের SMS করে সেটা জানিয়ে দিন। লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। বাট একটা না একটা রিজন তো থাকবেই যে এর পেছনে কেন ভয় পাওয়ানোর ফলে যে আমরা তাদেরকে কোনোভাবে উপকৃত করি, এরকমও তো না, কিন্তু কেন ভয় পেতে হয় আমি জানি না। যাই হোক, আমি আরো কিছু SMS পড়তে চাই। আমাকে আবির SMS করেছেন, দেখতে পাচ্ছি। সাকিব আমাদের SMS করেছেন নরসিংদী থেকে। জিকো SMS করেছেন জয়ন্ত, SMS করেছেন জাফর, ভূত FM লাভ ইউ। আর নাইট ভ্যাম্পায়ার আমাদের SMS করেছেন নোমান, SMS করেছেন জ্যোতি গাজীপুর থেকে, SMS করেছেন বিথি ফ্রম খুলনা। এছাড়াও আমাদেরকে সজীব সহ আরো অনেক SMS করেছেন। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব এবং তারপরে ফিরে আসবো আবার ঘটনায়। সো ইন দ্য মিন টাইম আপনারা SMS করতে পারেন, লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। ফিরে আসছে একটু পরে। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। FM haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি। ঘড়িতে সময় বা রাত 12:21। আমি রাসেল সাথে আছি, আমার সাথে আছে মাসুম, এবং চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। আমাদের অতিথিরা আমাদের সাথেই আছেন আর শুনছেন আপনারা যারা, তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এত রাত পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা কেউ SMS করে জানাচ্ছেন শুভেচ্ছা, কেউ SMS করে জানাচ্ছেন আমাদের সমস্যা। আমরা সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি সেজন্য। যাই হোক, আমরা পরবর্তী ঘটনায় যাব, তবে তার আগে কিছু SMS না পড়লেই না, আমি কিছু SMS পড়ে ফেলি। ঘটনায় চলে যাওয়ার আগে আবু বকর সিদ্দিক আমাদের SMS করেছেন বাগেরহাট থেকে, এবং তিনি নতুন আমাদের সাথে জয়েন করেছেন। ওয়েলকাম টু রেডিও ফুর্তি। আরিয়ান চিটাগং থেকে SMS করেছেন, সুজন SMS করেছেন রাজীব, ইমরান, উৎফুল, আলামিন ময়মনসিং থেকে, নয়ন বরিশাল থেকে, মাসুদ পারভেজ চট্টগ্রাম থেকে, রুমি আমাদের SMS করেছেন, জান্নাতুল যশোর থেকে আমাদের SMS করেছেন ফয়সাল আহসান, নিউ ডিগ্রি গভর্নমেন্ট কলেজ রাজশাহী থেকে, সালাম, এছাড়াও ডিমন সহ আরো অনেকে। তো আমরা নেক্সট ঘটনায় যাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন আরো একজন গেস্ট এবং তিনি তার ঘটনাগুলো শেয়ার করবেন, এবং আমি যেটা করব সেটা হচ্ছে শুরুতেই আপনার নামটা একটু বলবেন প্লিজ। আমার নাম পিয়াস। ওকে, আমি জব করছি একটা প্রাইভেট কোম্পানিতে। জি।
আমার ঘটনা যে অরসবিক। জি প্লিজ। আচ্ছা, ঘটনা হচ্ছে আমি পড়াশোনা করেছি বাংলাদেশের বিখ্যাত কোনো এক রেসিডেন্সিয়াল মডেল কলেজে। সেখানে আপনার 6 থেকে 7 বছর পড়াশোনা, 6 বছরই বলা চলে, 6 বছর পড়াশোনা করতে হয় এবং সেখানে হোস্টেলে থেকেই, হলে থেকে পড়াশোনা। তো আমি এটা ঘটনা 2007 সালে, যখন আমরা ফাইনাল ইয়ারে মানে এইচএসসি দিব আর কি। ঠিক আমাদের এইচএসসি দেওয়ার ঠিক 7 দিন আগে আমি খবর পেলাম যে একটা ছেলে, সে তার মানে সমস্যা হচ্ছে সে এখানে থাকতে চায় না। জুনিয়র ক্লাস 8-এ পড়ে। তখন আমি কলেজ ক্যাপ্টেন নির্বাচিত হয়েছিলাম আর কি। তো আমার কাছে সে খবরটা আসে। তো আমি তাকে একদিন ডাকি, ডেকে বলি কি সমস্যা তোমার, তুমি বলো যে কেন থাকতে চাও না। তো ছেলেটার নাম ছিল যোগেন। সে বলে যে ভাই আমার ভালো লাগে না এখানে, একা একা আমার থাকতে ভালো লাগে না, আমার বাসায় অনেক আদর যত্ন পাই, এখানে আমার খাওয়া দাওয়া কষ্ট এবং আরো অনেক কিছু আছে, সেটা সে বলতে চায় না। আমি ঠিক আছে, দেখো এখানে পড়াশোনার জন্য, তোমার পড়াশোনার তোমার মেইন বিষয় যেটা তোমার জীবনের, তোমার ক্যারিয়ারের জন্য। কিন্তু সে বলে না ভাই আমি বাইরে যাই, আমার বাবা মার সাথে পড়ে থেকে যদি আমি পড়াশোনা চালিয়ে যেতে পারি তাহলে সেটা বেটার হবে হয়তো। তো আমি তারপরেও কিছু ওকে উপদেশ দেই, ভালো উপদেশ। আমি দেখো শেষ পর্যন্ত কিন্তু তুমি যদি ভালো কেউ করতে পারো তাহলে তোমার বাবা মার জন্যই ভালো হবে। কিন্তু এরপরেও সে, আমি জানি না তার মনে কি ঘটেছিল। পরের দিন সকালে উঠে আমি খবর পাই সে সুইসাইড করে। সুইসাইড করে এমন ভাবে, খুব মর্মান্তিক ভাবে সে সুইসাইড করে। সে হচ্ছে পুরোনো দিনের যে ফ্ল্যাশ টয়লেট গুলো ছিল, অনেক উপরে থেকে ফ্ল্যাশ টেনে, শিকল টেনে যে আমরা ফ্ল্যাশ করতাম, সেই ফ্ল্যাশে সিনথেটিক টাইয়ের সাথে সে গলায় ফাঁস দেয় এবং কমোডে পাটা ভাঁজ করে নিয়ে, মানে বোঝা যায় যে সে জোর করে সে সুইসাইডটা করে, অনেকটা জোর করে। এবং ডক্টর বলে যে সে ভোরবেলা তার মানে মারা যায়, এরকম অনেকক্ষণ ধরে সে ট্রাই করার পরে। যাই হোক, ওখানে যে আমরা যে ইয়াতে থাকতাম, হোস্টেলে থাকতাম, এক রুমে অনেকজন, 8-9 জন থাকতাম এবং একজন সিনিয়র থাকতো সবসময় কন্ট্রোলের জন্য। তো এটা খুব স্বাভাবিক ব্যাপার যে একটা ছেলে মারা গেল, তার ফ্রেন্ড, ওই ক্লাসমেটরাও, তাদের উপর কিন্তু প্রভাব পড়বেই। যে এই বেডে দেখতো, সারাদিন দেখতো, ওদের সাথে থাকতো, ওদের সাথে কথা বলতো, হঠাৎ করে সে এরকম হয়ে গেল। এরকম আমরা ওরা একটু আজ পেয়েছিল যে সে থাকতে চায় না, বাসা থেকে তাকে চাপ দেওয়া হয় এরকম। যাই হোক, ও মারা যাওয়ার 2-3 দিন পরে দেখা গেল কি অনেক কিছু ঘটনা ঘটতে থাকে। এর মধ্যে তারা একটা উল্লেখযোগ্য হচ্ছে ওদের রুমমেটের অনেকে দেখতে থাকে যে জানলার কাছে এসে নাকি সে যোগেন ডাকে, ওদেরকে ডাকে এমন ভাবে যে তোরা আমার পথে আয়, এই পথে অনেক শান্তি, তোরা আমার পথে আয়। মানে তার ভয়েসটা নাকি অন্যরকম, এরকম ছিল না। তো ওর একটা খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, ওর নাম অলি। ও বলে যে পলা সবসময় বলতো যে তাকে নাকি দেবতা বা আমরা যে জিন যেটাই হোক, তাকে কি জানি এরকম এসে বলতো যে তুই এদিকে আয়, তোরা অনেক শান্তি থাকতে পারবি যেহেতু তুই কষ্টে থাকিস। যাই হোক, এরকম তারা অনেক ভয় পায়। যোগেশ নাকি তাকে প্রায় বলে। পরে প্রশাসন সিদ্ধান্ত নেয় যে তাদের সবাইকে এক রুমে নিয়ে রাখবে। আচ্ছা। এবং তারপরেও যখন এরকম মানে স্বাভাবিক হতে চায় না ঘটনাটা, তো বলে যে কোনো সময় ঠিক আছে আমরা 5-6 দিন ব্রেক নিই বা 10 দিন ব্রেক নিই, ব্রেক নিয়ে তোমার বাসায় যাও, সবাই ঘুরে আসো, তাহলে হয়তো ভালো রেজাল্ট বা ভালো লাগবে। তো 10 দিন পর তারা আবার, আমরা যখন ফেরত আসি তখন খুব স্বাভাবিক চলে কয়েকদিন। আমাদের এইচএসসি পরীক্ষা কিন্তু শুরু হবে, আমি বলছিলাম যে প্রথমে বলেছি শুরু হয়ে অবস্থা ঠিক আপনারা খুব একটা কঠিন সময়। আমি এখন তখন আমি আবার ক্লাস ক্যাপ্টেন, মানে কলেজ ক্যাপ্টেন। আমার উপর দিয়ে মানে কি করব কি না করব, ওদেরকে টেক কেয়ার করবো নাকি আমার পড়াশোনা চালাবো, একটু সমস্যা হয়ে গেছিল। যাই হোক, ওরা যখন আবার ফেরত আসলো তখন প্রথম দিকে তেমন কিছু হয়নি। এর কয়েকদিন পর থেকে আমার কানে কথা আসতে লাগলো এরকম যে একটা ছেলে, সে ক্লাস 9-10-এ পড়তো তখন, ভবিষ্যৎ বলে দিতে পারে। আমি খুব প্রথম ভেসে মরে দিয়েছিলাম, ভবিষ্যৎ বলে দিতে পারে, আর আমিও তো বলতে পারি যে তোমার এটা হবে এটা হবে সেটা। কিন্তু দেখা গেল যে ব্যাপারটা খুব সিরিয়াসলি হয়ে যেত। কেমন ভাবে, প্রথম একদিন এসে বললো একটা ছেলে যে ভাই এরকম এরকম আমাকে বলে দেয়। দেখা গেল যে তুই টয়লেটে গেলে দেখবি আজকে পানি নেই, ওয়াশরুমে যাবে পানি নেই, দেখা গেল ঠিকই পানি থাকে না। তারপরে এরকম প্রথম দিকে মজার ব্যাপার ছিল, বাট আস্তে আস্তে সিরিয়াস হয়ে যায়। সিরিয়াস হবে, তারপরে
আরেকদিন এসে বললো যে ও কয়েকটা কোশ্চেন লিখে দেয়, প্রশ্ন, সে এই প্রশ্নগুলো দেখবি যে কালকে পরীক্ষায় তোর আসবে। ওরা প্রথমে বলে যে না তো এটা পড়বো না, যে এটা বাদ দিয়ে পড়বো, বাকি সবই পড়বো, ওগুলোই আসবে না। দেখা গেল কোশ্চেন মিলে দেখে ঠিক সেম টু সেম কোশ্চেন আসছে। এরপর থেকে যখন সিরিয়াস আসতে হতে থাকে, আমাদের পরীক্ষার মতো শুরু হয়ে গেছে, এইচএসসি পরীক্ষা শুরু। যাই হোক, ওকে আমরা ডাকলাম, আমি ডাকছি আর কি, দেখে বলতেছি যে ওর নাম ছিল রনি। আচ্ছা রনি, প্রথমে আমি মানে খুব নর্মালি, কেমন আছো? জি ভাইয়া ভালো আছি। কি দিনরাত কেমন যাচ্ছে, পড়াশোনা কেমন যাচ্ছে? জি ভাইয়া ভালো। শুনলাম তুমি নাকি ভবিষ্যৎ বলতে করতে পারো, আমারটা একটু বলো না। রনি বলে যে ভাইয়া সবারটা তো আমি বলবো না, আপনি আমার সিনে, আপনারটা আমি কেন বলবো? আচ্ছা ঠিক আছে, কিভাবে বলতে পারো তুমি, তোমার কি মনে হয় ব্যাপারটা কি? তো রনি বলে যে ভাইয়া আমাকে নিয়তি এসে বলে যায়, ওই একটা কথা এতে বলে যে নিয়তি এসে বলে যায়। নিয়তি, এখানে তো কোনো মেয়ে পড়ে না, তো নিয়তিটা কে? তো বলে ভাইয়া নিয়তি আমার খুব ক্লোজ ফ্রেন্ড, গার্লফ্রেন্ডও বলতে পারেন। ও সবসময় এসে যখন যা জানতে চায় আমি বলে যায়, বা ওর যা জানানোর দরকার আমাকে যে এটা আমার জন্য ভালো হবে, সে বলে যায়। আমি বললাম যে ও কোথায় থাকে? তো আমাদের হোস্টেলটা এরকম ছিল, অনেক বড় করিডোর, এক পাশে ওয়াশরুম আবার অন্য পাশে ওয়াশরুম, এর মাঝখানে অনেকগুলো রুম আর কি। তো বলে যে ভাই একদম ওই পাশে ওয়াশরুম, যেটা ওই ওয়াশরুমের পিছনে জানলা দিয়ে আমি আর ও কথা বলি যখন দেখা করতে যাই। আর নর্মালি যখন কোনো খোঁজ আমরা নিতে চাই তখন আমার কানে এসে ও বলে যায়, আমি বুঝে নিই ব্যাপারটা কি হবে। তখন আমি বললাম যে তোমার কি কোনো ছবি আছে নিয়তির? তুমি যে কথা বলো, তুমি ওয়াশরুমের পিছনে যাও, ও আসে। হ্যাঁ ভাই আছে। তো তখন ছবি নিয়ে আসে, একটা ডায়েরি নিয়ে আসে। ডায়েরি খুব চিকন ছিল, খুব বেশি হলে 50 থেকে 60টা পেজ। তো বলো ভাই আপনি প্রথম 10টা পেজ দেখবেন, পরে এগুলো দেখবেন না। মানে আমি জানি না, আমার সাথে এভাবে কেউ আগে কথা বলেনি, বা তার কথার মধ্যে যে একটা গাম্ভীর্য ছিল সেটা আমি অনেকটা ঘাবড়ে গিয়েছিলাম, এভাবে কেন বলছে ছেলেটা। মানে আপনি প্রথমে জিনিসটা পুরোপুরি ফান, হ্যাঁ প্রথমে ফান হিসেবে নিয়েছিলাম। তো ডায়েরি খুব সিরিয়াসলি যে নিয়ে আসলো, বাট এমন ভাবে আমার কাছে অ্যাপ্রোচ করলো যে ভাই আপনি দেখেন 10টা পেজ দেখবেন, তারপরে পেজ দেখবেন না। ইটস লাইক আপনার প্রিন্সিপাল যদি আপনাকে বলে যে তুমি এরপর থেকে এরকম করবা না, ব্যাপারটা আমার কাছে যতটুকু কমেন্ট করছে আপনার কমেন্ট। ও এত জুনিয়র একটা ছেলে হয়ে যেভাবে বলছিল, আমাকে এরকম করে কখনো বলেনি কেউ। ঠিক আছে, আমি প্রথম 10টা পেজ দেখলাম। আসলে ভাই ওটা খুব আশ্চর্য ছিল, এত সুন্দর মেয়ে, বা আমি কিভাবে বুঝাবো আপনাকে জানি না। ফটোগ্রাফ ছিল নাকি ছবি আঁকানো ছিল? একটা পোর্ট্রেট ছিল, সেটা কলম দিয়ে আঁকানো। কলম দিয়ে আঁকানো। ইভেন আপনার আশেপাশে যে আঁকানোর সময় একটু মিস্টেক হয় না, ওরকম কোনো মিস্টেক নাই। 10টা পেজে সেম ছবি আঁকানো। আচ্ছা, ইভেন দে আর নট ফটোকপিস, একদম 10টা পেজে সেম ছবি আঁকানো, সেম ডেপথ। তা আমি বললাম এই ছবিগুলা কি আঁকিয়েছে? তো বললো ভাই সবগুলো আমারই আঁকা। আমি বললাম তুমি কখন আঁকাও? তো তুমি ওয়াশরুমে দাঁড়িয়ে নিশ্চয়ই আঁকাতে পারো না। তো আমাদের একটা সিস্টেম ছিল, রাতের বেলা আমরা পড়তে যেতাম ক্লাসরুমে এই পড়াশোনা সব হতো। তো বলতো যে ভাইয়া আমি যে ডেস্কে বসতাম, আমাদের ওটা সবাই একটা নিজস্ব ডেস্ক ছিল যেখানে আমরা বইটি রাখতাম। প্রতিদিন নিয়ে এসে একদিন এক ডেস্কে বসলে ব্যাপারটা কেমন হতো, আমরা নিজে ঠিক করে নিতাম, একটা ডেস্কে একজনে বসতাম। আমি যে ডেস্কে বসতাম তার ঠিক সামনের ডেস্কে নিয়ত এসে বসতো প্রতিদিন। যখন আমার মন ছিল আমি আঁকাতাম। তুমি 10টা ছবি কেন একইভাবে আঁকাও? তখন বলে ভাইয়া, ও আমাকে বলে যে তুমি সবসময় আমার ছবি একভাবে আঁকাবা। তখন ঠিক আছে, আমি তখন ব্যাপারটা আর কোনো কোশ্চেন না করে, ঠিক আছে রন তুমি যাও, তোমার সাথে আমি পরে কথা বলবো। আচ্ছা। তারপর আমি ওর ক্লাসমেটদেরকে ডাকি। ক্লাসমেটটা যখন আসে, কয়েকজন আসে, তা আমি ওকে বলি আচ্ছা রনি কি কাজ করে একটু আমাকে বলো তো। তো তারপরে ও এক ফ্রেন্ড বলে যে ভাই ও ক্লাসে সব সময় বসে থাকে, ক্লাস শুরু হয় যখন খাতার দিকে তাকিয়ে থাকে অল টাইম। তেমন টিচারও কিছু বলে না। আমি জানি না ভাইয়া, টিচাররা মনে হয় ওকে দেখেও, বাট ইভেন যে সবচেয়ে রাগী টিচার ছিল উনিও ওকে কিছু বলতে পারে না। বলতে পারে না কি বলতে চায় না সেটা আমি জানি না, বাট ওকে কিছু বলে না। ও কি করতো স্পেসিফিক্যালি তুমি কি বলতে পারো কি করে? তখন ওরা বলে যে ভাইয়া ও একটা খাতায় একটা পয়েন্ট দেয়, প্রথমে পয়েন্টটাকে, মানে ইটস লাইক আ পয়েন্ট অফ এ পেন, শুধু একটা পয়েন্টটাকে সেই পয়েন্টের দিকে তাকিয়ে থাকে। কতক্ষণ তাকিয়ে থাকে?
ভাই আপনাকে একটা ইন্টারেস্টিং কথা বলি। ও যখন তাকিয়ে থাকে আমাদের ক্লাস শুরু 8টা 8:30 দিকে, ও তাকিয়ে থেকে আমাদের একটা ব্রেক আছে 12টার আগে আগে। তো তাকে যখন আমরা ডাকি যে এই রনি চল যাবি না, ব্রেক দিচ্ছে, চল বাইরে যাই, তখন ও বলে যে আমি তো এই মাত্র পয়েন্টের দিকে তাকালাম, তোর আমার এরকম ধ্যান নষ্ট করে দিলি কেন? তারপর ওরা আর কিছু বলে না, ঠিক আছে তোমরা যাও, আর কোনো কিছু হলে আমাকে জানাবা। এর মাঝখানে আবার রনিকে নিয়ে আমাদের মধ্যে খুব চাঞ্চল্য সৃষ্টি হয়। আমি এগুলো বলি আমার ফ্রেন্ডদেরকে। আমার একটা ফ্রেন্ড ছিল নাম চন্দন, ও একটু মানে মাস্তান স্বভাবের আর কি। তো প্রথমে রনির কাছে যায়, কি রনি চল তো তোর নিয়তিকে দেখবো। তখন রনি এমন ভাবে অ্যান্সারটা দেয়, ভাইয়া চলেন। চন্দন আমাকে বলে ও এমন ভাবে অ্যান্সারটা দেয়, ভাইয়া চলেন, ইটস নট দ্য সেম অ্যাজ ওয়াজ, মানে অন্যরকম অ্যান্সার। যে ও আমাকে যেভাবে অ্যান্সার দিয়েছিল, ভাইয়া প্রথম 10টা পেজ দেখবেন, যেরকম অ্যান্সারটা আমার কানে আসছিল, আমার মনে হয় চন্দনের কানও ঠিক সেম অ্যান্সারটা গিয়েছে। তো চন্দন যখন যে ভয়টা পায়, তখন কথাটা ঘুরিয়ে বলে, ঠিক আছে আচ্ছা তুই যে ভবিষ্যৎ বলতে পারিস বলতো, আমার রুমে কে কি কথা বলছে। তখন রনি কিছুক্ষণ ভেবে, ভাইয়া আপনার খাতা কলম থাকলে একটু লিখে নেন। না তুই লিখে দে। রনি লিখে চন্দন যখন পেজটা নিয়ে জাস্ট রুমে এন্টার করছে, দেখে যে ওই রুমে আমরা 4 জন ছিলাম আমার ফ্রেন্ড, ঠিক সেম কথাগুলো বলছে, সেম। কোথায় ব্রেক দিবে সে ওই ব্রেকের জায়গায় ফাঁকা রাখছে, আবার ওখানে মানে ব্রেক, কথায় ব্রেক, আবার তারা সেম কথা বলছে। চন্দন আর কিছু বলেনি ওদেরকে, ও শুধু আমাকে এসে শেয়ার করে ব্যাপারটা এরকম। এরপরে আমাদের পুরো হোস্টেলের জন্য একজন ক্যাপ্টেন ছিল। অনেকগুলো হোস্টেল তো আলাদা আলাদা করা, তো ওর নাম ছিল পলাশ। তো পলাশকে বললাম যে পলাশ এরকম কাহিনী, ব্যাপারটা জানানো দরকার প্রশাসনকে, হয়তো জানে না ওনারা অনেকে ব্যাপারটা কি হচ্ছে। পলাশ প্রথমে ওকে ডাকে, রনিকে ডেকে অনেক বকাঝকা করে যে তুমি এরকম সবার মনে ভয় ঢুকিয়ে দিচ্ছ, সবার পড়াশোনা নষ্ট হচ্ছে তোমার জন্য, তুমি কেন এগুলো করছো। তখন রনি খুব মন খারাপ হয়ে যায়, অনেক কান্নাকাটিও করে। এমন ভাবে মানে পলাশ যে কথাটা বলে, তুমি কেন এরকম করতেছো, সব ক্লাসে ওদের পড়াশোনা আছে, তোমার নাও নাই থাকতে পারে, তুমি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে থাকো, সামহাও কিছু কথা বলছে, সেটা রনি মনটা অনেক লাগে। আচ্ছা, ঠিক পরের দিন রনি আসে পলাশের কাছে, পলাশ ভাই আপনাকে কিছু কথা বলবো, নিয়তি আপনাকে মেরে ফেলতে বলছে। আমি নিয়তি সব কথা শুনি, নিয়তি আপনাকে মেরে ফেলতে বলছে, মেরে ফেলে আমাকে নিজেকে সুইসাইড করতে বলছে, এটা আমার জন্য ভালো হবে, আর নিয়তি কখনো আমার খারাপ চায় না। পলাশ বলে ঠিক আছে যাও, তুমি একটু ওয়েট করো। তোমার না ভাই আমি ওয়েট করতে পারবো না, আমাকে এখনই কাজটা করতে হবে। পলাশ ওখান থেকে যেভাবে হোক সামহাও ছুটে চলে আসে, এসে আমাকে এগুলো কথা বলে। আমি এবং পলাশ তৎক্ষণাৎ যাই প্রশাসনের কাছে যে স্যার এরকম কাহিনী, রনি এগুলোকে বলছে সুইসাইড করবে বা আমাদেরকে মেরে ফেলবে, এরকম হুমকি দিচ্ছে। তখন প্রশাসন ইনকোয়ারিতে যায়, দেখে হ্যাঁ ঠিক সেম, সবাই একই কথা বলছে। তখন তার সিদ্ধান্ত নেয় যে রনিকে আর কলেজে রাখবে না। তো এই সিদ্ধান্ত তাদের স্ট্রিক্ট, লেটার চলে আসে কলেজ থেকে, তার বাবা মা আসে, রনির বাবা মাও আসে তাকে নিয়ে যেতে। যেদিন চলে যাবে রনি, সেদিন যাওয়ার ঠিক আগে পলাশের সাথে দেখা করতে আসে। জানে পলাশের জন্যই তার এই ঘটনা হয়েছে। পলাশের দেখা করতে এসে পলাশকে বলে, পলাশ ভাই আপনি তো আমাকে বের করে দিলেন কলেজ থেকে, শুধু একটা কথা মনে রাখবেন, আমি চলে যাব তো ঠিক আজকে রাত থেকে রাত 10টার সময় 2টো চড়ুই পাখি আপনার রুমের সামনে এসে থাকবে, একটা আমি আর একটা নিয়তি। এ কথা বলে আর কোনো কথা না বলে রনি চলে যায়। ঠিক রাসেল ভাই 10টা থেকে, সেদিন রাত 10টা থেকে প্রতিদিন 2টো চড়ুই পাখি এসে বসতো। এটাকে আপনাদের কলেজের সবাই জানে? সবাই জানে বলতে আমাদের ক্লাস যারা জুনিয়র হয়তো তারা এত কনসার্ন না, ওটা 2টা চড়ুই পাখি এসে বসতো এবং সেগুলোকে তাড়িয়ে দেওয়ার পরে আমরা দাঁড়িয়ে থাকতাম, ততক্ষণ আসতো না, আবার যখন সরে যেতাম ঠিক এসে বসতো। এরকম পলাশের অনেক ভয় লাগে, ও রুম চেঞ্জ করে, বাট ওই রুমের সামনে 2টা চড়ুই পাখি এসে বসতো। এর 1 মাসও হয়নি, 20-25 দিন পরে আমরা জানতে পারি রনি হচ্ছে সিএমএইচ অ্যাডমিট ছিল, ওখানে ভালো হয়ে যায়। আমি জানি না ব্যাপারটা কি, তখন আমরা দেখা করতে যাই তার সাথে।
সেখানে যাওয়ার পর ডাক্তার বলে যে ও মেডিটেশন বা সামথিং করতো, যেটা কারণে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হয়। তখন আমরা ডাক্তার বলি তাহলে এরকম কেন বলতে পারে, ডাক্তার কোনো অ্যান্সার দিতে পারেনি। তখন আমরা যে রনি রুমে গেলাম, রনি যে ইউনিটে ছিল, দেখা যাওয়ার পরে আমাদের দেখে রনি খুব জোরে জোরে কেঁদে ওঠে। তখন রনি বলে যে ভাই আমার কলেজটা অনেক পরিচিত, আমার অনেক ভালো লাগতো, আমাকে কেন বের করা হয়েছে, ওরা কেউ উত্তর দিতে পারে না। আসলে রাসেল ভাই আমারও তো কোনো উত্তর ছিল না, কোনো প্রশ্নের হয়তো উত্তর আমার জানা নাই। মানে আপনারা এটা নিয়ে বেশ, তারপরে কারো তো কোনো ক্ষতি হয় নাই শেষ পর্যন্ত, ক্ষতি হয়নি, বাট ঘটনাটা বেশ এরকম ছিল। এবং যেটা হতো সেটা হতো যে কোনো জিনিসই সে যে কোনো সময় বলে ফেলতে পারতো, হ্যাঁ বলে ফেলতে পারতো। এবং সামহাও তার হচ্ছে মানে সে মেন্টালি পরে হচ্ছে একটা খারাপ সিচুয়েশনের মধ্যে চলে গিয়েছিল। বাট তার আগে পর্যন্ত হয়তো আগে গিয়েছিল, কিন্তু কিছু কিছু জিনিস ঘটেছে যে সমস্ত জিনিসের আসলে কোনো অ্যান্সার নাই। এবং নিয়তিটা বা কে কোথায় গেল হারিয়ে, বা কে আসছিল, এটার অ্যান্সার। আচ্ছা, আপনারা যেটা বলেছিলেন, আমার হয় ইমেইলে যতটুকু বলেছেন, আপনারা গেস করছিলেন যে পরি বা এরকম কিছু একটা হবে, এরকম কিছু একটা হতে পারে। ওকে, ফাইন। সো থ্যাংক ইউ আপনার ঘটনার জন্য। আমি এরপরে যে ঘটনাটা আরো একজন গেস্ট রয়েছেন, এবং সেটা হচ্ছে আপনারা গত সপ্তাহেও বলেছিলেন, বাবু ভাই আছেন আমাদের সঙ্গে, আবারও এসছেন তিনি। আমাদেরকে রওফান নবী SMS করেছেন, এছাড়াও আমাদেরকে SMS করেছেন আসলাম নারায়ণগঞ্জ থেকে, আমাদেরকে SMS করেছেন অমি ঢাকা থেকে, এছাড়াও আমাদেরকে মাসুক SMS করেছেন আমাদেরকে সঞ্জিত SMS করেছেন মুরাদ নারায়ণগঞ্জ থেকে, অপু আমাদেরকে SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি এখানে আনোয়ার। আচ্ছা, আমাদেরকে ডেড ব্রাইড SMS করেছেন সান অ্যান্ড তামান্না আমাদের SMS করেছেন। সান্না তো এটা হবে সোয়ান মনে হয়, এবং তামান্না বিজয় আমাদের SMS করেছেন আমাদেরকে ইমন ফার্মগেট থেকে। এছাড়াও আমাদেরকে সোহাগ SMS করেছেন, এবং এছাড়াও আমাদেরকে SMS করেছেন রাউফান সহ আরো অনেকে। সো যারা SMS করেনি বা করতে চান, তারা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর আমরা এখন চলে যাব বাবু ভাইয়ের কাছে তার ঘটনায়। এবং বাবু ভাই আজকে কোন জায়গার ঘটনা দিয়ে শুরু করবেন বা কি প্ল্যান? হ্যালো লিসেনার্স, রাসেল ভাই ধন্যবাদ আপনাকে আমাকে আবার ডাকার জন্য। ইউ আর মোস্ট ওয়েলকাম। ঘটনা অনেক আছে, দেশের ঘটনাই বলি আজকে নাকি? জি প্লিজ। আচ্ছা, এর আগে ওই যে হালকা পজেশন সম্বন্ধে বলবো। একটু আগে আমরা কিছু ঘটনা শুনলাম রেসিডেন্সিয়াল মডেল স্কুল সম্বন্ধে। না কোন একটা রেসিডেন্সিয়াল স্কুল বা কলেজ, আই এম সরি, অবভিয়াসলি এটা হচ্ছে মানে রেসিডেন্সিয়াল মডেল, মানে আমরা কোনো কিছু সিগনিফাই করতে পারবো না, কোন একটা স্কুল। এনিওয়ে, আমাদের মোহাম্মদপুরে এরকম একটা স্কুল আছে, হ্যাঁ, মানে ওটা খুবই আসলে এইসব ব্যাপার স্যাপার ভূত জিনিসপত্র নিয়ে খুব বিখ্যাত আর কি। ওকে, মানে ওখানে এরকম ঘটনা প্রায় শোনা যায় যে ওখানে একটা পুকুর আছে, পুকুরের আশেপাশেই অনেক কিছু ঘটে, মানুষ অনেক কিছু দেখতে পায়। রাতের বেলা ধরেন কাউকে ডেকে নিয়ে যায়, পুকুরে পাড়ি নিয়ে হাওয়া হয়ে গেছে। আর এই প্রজেস্ট যে ব্যাপারটা, আসলে এই যে একটু আগে উনি যে ঘটনা বললো, এরকম প্রজেস্টও কিন্তু আসলে মানুষ হতে পারে, মানে আপনার কোন রকম জিন বা কিছু দ্বারা, এন্ড তাদের মধ্যে অনেক রকম ক্ষমতা চলে আসে, তারা তখন অনেক কিছুই বলে ফেলে, অ্যাডভান্স বলে ফেলে, কাজ করে এরকম আর কি। তো ঘটনা একটা বাসা নিয়ে বলি, আমার এক বন্ধুর বাসা, প্লিজ। এলাকা পুরোপুরি সিগনিফাই করলাম না, বাট মোহাম্মদপুর। আচ্ছা, ওকে, মোহাম্মদপুর অনেক বড় এলাকা, কোনো প্রবলেম নেই। সেই মোহাম্মদপুরে আমার ফ্রেন্ডের বাসা ছিল, বেশ বড় বাসা আর কি, বেশ বড়, এটা আপনার প্রায় 7.5 কাঠা জায়গার উপরে। আর বাসার আশেপাশে পেছনের দিকে আপনার গাছগাছালি ছিল কিছু, সেখানে আবার সার্ভেন্টস কোয়ার্টারও ছিল আর কি। তো আগের তৈরি, সেই পাকিস্তান আমলে তৈরি করা বাসা। তো ওখানে পেছনের সাইডে যে পাশে গাছ আছে, এই পাশে এই বাসা কিন্তু কয়েকটা সেগমেন্ট আছে ঘটনার। একটা সেগমেন্ট দিয়ে শুরু করি আমি। হ্যাঁ জি প্লিজ। তো ওই বাসাটাতে ভাড়াটিয়া থাকতো। তো যেহেতু আজকে আষাঢ় মাসের প্রথম দিন, আপনি বলেছেন বৃষ্টির সাথে এটা রিলেশন আছে আর কি, যেন বলছি। তো ওই বাসার পেছনে ওদের ভাড়াটিয়া থাকতো। আমাদের সাথে পরিচয় ছিল, আমরা বন্ধুরা, এবং ভাড়াটিয়া যে ছিল, ভাড়াটিয়া যে মেয়ে ছিল, আমাদের ফ্রেন্ডের মতোই ছিল। হ্যাঁ, উই আর লাইক ফ্রেন্ডস, উই ইউজড টু টক। তো আমি জানতাম যে ওই বাসা সম্বন্ধে অনেক ঘটনা প্রচলিত আছে, শোনে মানুষ বলে। তো একদিন
আমাকে বলছে আর কি, ওই মেয়েটা আর কি, কালকে ঘটনা হয়েছে, তার আগের দিন রাতে খুব বৃষ্টি হয়েছিল। তো বলতেছে যে একটা ঘটনা ঘটছে, মানে শি ইজ রিয়েলি স্কেয়ার্ড, সে মানে একদম জমে কুকড়ে আছে। বললাম যে হোয়াট হ্যাপেন, কি ঘটনা? বলে কি এখানে তো আসলে কোনো মানে কিছু আছে, হ্যাঁ আপনারা কি জানেন, মানে তোমরা কি দেখছো এরকম কিছু? আমি বললাম যে আমি তো খুব একটা এক্সপিরিয়েন্স করিনি, যদিও কিছু আমি জানতাম বললেন, বাট ও বলছে আর কি মানে ওই দিন খুব বৃষ্টি হচ্ছিল রাতের বেলা, ইট ওয়াজ রেইনিং, মানে রেইনিং হার্ড, খুব বৃষ্টি হচ্ছিল। ওর বিছানাটা ছিল ঠিক মানে জানালার পাশে। আচ্ছা। আর ওই জানালার পাশে ছিল গাছ, হ্যাঁ। তো শুয়ে আছে, জানলা খুলে দিছে, বৃষ্টি মানে এর আগে গরম ছিল, বাতাস ঢুকছে, শুয়ে থেকে তো হঠাৎ করে ও ফিল করতেছে ভিজা ভিজা গলার কাছে, সামথিং লাইক মানে ভিজা কিছু নড়ছে গলার কাছে। তো ফার্স্টে ঘুম আধো জাগরণ মনে করছে যে আপনার সামথিং লাইক বৃষ্টির পানিটা নিয়ে এসে পড়তেছে, বাট ফার্স্টের দিকে খুব একটা সে অ্যাটেনশন দেয়নি। পরের দিকে সে হাত দিয়ে এটা ধরতে যে দেখে পিছলায় জানি কি সরে গেল। আচ্ছা। তো শি ফেল্ট লাইক মানে কোনো কিছু কিনা সাপ টাপ কিছু ভয় পেয়ে গেছে। তো যখন সে তাকাইছে তাকে দেখে যে একটা জিব্বার মতো লম্বা, হ্যাঁ, যে তার এইখানে গলার কাছ থেকে এখানে এরকম চারটে ছিল, অনেকটা চাটার মতো জিব্বাটা অন্ধকারের গাছের ওদিকে চলে গেল আর কি। আচ্ছা। তো সে তো প্রচন্ড ভয় পেয়েছে, ফ্রোজেন হয়ে গেছিল, শি ওয়াজ ফ্রস্ট। ভয় পেয়ে আর কি টুকরায় গেছে, বাসায় ডাক দিছে, তো বাসার মানুষজন এসে জানলা টানা লাগাইছে। তো এইটা ওই বাসার একটা ঘটনা কিন্তু, হ্যাঁ। তো ওই বাসায় আরো অনেক মানুষ অনেক কিছু এক্সপিরিয়েন্স করছে। আচ্ছা। আরেকটা বলি যে ওই বাসায় ছাদের উপরে জি একটা ছোট রুম ছিল, সেখানে একজন লোক থাকতো আর কি। তো উনি একদিন বলতেছে আর কি যে আমি গতকাল রাতে একটা জিনিস দেখছি বাসায়। কি বলছে কি, আমি ছাদের মধ্যে দেখছি দুটা বাচ্চা, ছোট ছোট বাচ্চা, 6 মাস 8 মাস বয়স হবে, তারা ছাদের উপর হামাগুড়ি দিচ্ছে। আচ্ছা। হামাগুড়ি দিচ্ছে, খেলতেছে। ইট ওয়াজ মানে রাত মানে 2টা-3টা বাজে, এরকম সময় তো বাচ্চা হামাগুড়ি দেওয়ার কিছু নাই। তো উনি ভয় পেয়েছে। ভয় পাওয়ার পর উনি খুব সাহস করে কিউরিয়াসিটি থেকে বের হয়েছে। বের হয়ে বাচ্চাদের সামনে গেছে, দেখে বাচ্চা নাই, পুরা ভ্যানিশড। আচ্ছা, বাচ্চা নাই। এবং ওখানে অনেকেই নাকি বাচ্চার ওই কান্না শুনতো প্রায়, ছাদের মধ্যে খেলা করার শব্দ পেত। এটা বাচ্চাদেরই খেলা, মানে ছোট বাচ্চা, মানে একদম ছোট ইনফ্যান্ট বাচ্চা, মানে 6 মাস 8 মাস বয়সের বাচ্চারা যেরকম সাউন্ড করে খেলে এরকম কিছু, এবং অনেকেই বাচ্চারা দেখছে এরকম সামহাও। আর আমি যেটা দেখছিলাম ওই বাসায় দুটো জিনিস। একদিন আমি ওই বাসায় যাচ্ছি, মানে বাসাটা মানে অন্ধকার থাকতো, মানে মোহাম্মদপুরে কিছু কিছু অংশ আছে কিন্তু খুব মানে মানুষজন খুব কম থাকে, দেখবেন সন্ধ্যার পরে 7টা 8টার পরে বেশ নির্জন হয়ে যায়, এরকম অনেক রাস্তা আছে। তো আমি বাসাটার মেন গেট দিয়ে ঢুকছি, ঢোকার পরে নিচে একটা ক্লিনিকের মতো ছিল আর কি। তো আমি ডান দিক দিয়ে ঢুকে ওদের গাড়ি বারান্দা যেটা ওটা দিয়ে যাচ্ছে, যে ঠিক দরজাটার সামনে দেখি একটা মহিলা বসা, মানে খুব শীর্ণ দেখি, মানে মনে হচ্ছে যে শি ইজ রিয়েলি লিন এন্ড থিন। আচ্ছা। এবং তার মানে চুলগুলা মাটি পর্যন্ত ছুঁয়ে আছে। আচ্ছা। এরকম লিন এন্ড থিন। তো আমি থমকায় গেছি যে আমি ঢুকবো। তা আমি বলতেছি কে এখানে, কে? কারণ আমি ওর বন্ধুর বাসা প্রায় যেতাম। কে? কয়েকবার বলার পরও কোন উত্তর দিল না। হ্যাঁ, আমি কি করলাম, যেই ওটাকে পাশ কাটায় যেতে গেছি, মানে আমি চাইছি যে পায়ে হেঁটে যাবো, পাশ কাটায় ফেলছি আমি। ইন দ্য মিন টাইম আমি তাকে দেখি নাই, কেউ নাই এখানে। আমি উঠে চলে গেছি। ওই বাসায় আরেকবার একটা ঘটনা ঘটছিল। আচ্ছা। সেটা হচ্ছে আমি একটা ছায়ার মতো, মানে মানুষ, মানে হিউম্যান মানুষের মতোই ছায়া, ঠিক অন্ধকারে তো দেখা যায় না। আমি দেখলাম বাসার পিছে দৌড় দিয়ে ঢুকে গেল, মানে বাসার পেছন দিকে যে অংশটা গাছালি যেখানে ঢুকে গেছে, একদম নর্মাল হাইট টাইট সবকিছু মানুষের মতোই, মানুষের মতোই হবে ছায়া। তো আমি মনে করছি যে কোনো চোট টোর কিছু। আমি পিছে যেতে গেছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি জিনিসটা কি ঘটছে, আমি যখন যাচ্ছি, আমি কিছু দূর যাওয়ার পর দেখলাম ঠাস করে আমি নিচে পড়ে গেলাম। নিচে মানে আমি মাটির তলে ঢুকে যাচ্ছি, মানে অল অফ এ সাডেন আমি 2 হাত দিয়ে আটকাই দিচ্ছি 2 পাশে। তখন ফাইন্ড আউট করলাম সেফটিক ট্যাঙ্ক আছে নিচে ছিল, সেটার নিচে যে ঢাকনা নাই। আমি কিন্তু স্পষ্ট দেখছি মানুষটা ওইটার উপর দিয়ে হেঁটে চলে গেছে জায়গাটা দিয়ে। আচ্ছা। তো আমি জাস্ট তাড়াতাড়ি হাত দিয়ে ধরে নিজেকে টেনে উঠালাম, মানে আরেকটু আমি নিচে চলে যেতাম আর কি। আচ্ছা। এই কয়েকটা জিনিস ওই বাসায়, এবার আরো কিছু ঘটনা মানুষ শুনছে আর কি। এটা হচ্ছে এই বাসা সম্বন্ধে। আর আরেকটা বাসা সম্বন্ধে আছে, সেটা কি বলবো? হ্যাঁ প্লিজ। এটা কিন্তু একটু সময় নেবে বলতে। আচ্ছা, একটু সময় নেবে, তাহলে আমি একটু কিছু SMS পড়ে ফেলি। আমাদেরকে লিটন দেখছি SMS করেছেন, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যিনি বলছেন পান্থপথ থেকে, এবং আমাদেরকে তারা খুব কষ্ট করে দুজন একটা হেডফোন দিয়ে শুনছেন। আশিক জামালপুর থেকে SMS করেছেন, ভূত FM দারুণ লাগছে, কিন্তু তার SMS পড়া হয় না।
বাট SMS পড়ে ফেলেছি। আমাদেরকে শম্ভু দেব SMS করেছেন, জিশান আমাদের SMS করেছেন তাজ মোহাম্মদপুর থেকে। এছাড়া আমাদেরকে অচেনা সকাল চিটাগং থেকে SMS করেছেন আমাদেরকে মুন্নি পিঙ্কি ময়মনসিং থেকে, মাহি আমাদের বরিশাল কমার্স কলেজ থেকে SMS করেছেন, রুহুল দাস, ইমরান আখতারু আমাদের SMS করেছেন মোহাম্মদপুর থেকে, এবং কোথায় সেই প্লেস সেটা জানতে চেয়েছেন, না এটা তো বলা যাচ্ছে না। হৃদয় বাবু আমাদের SMS করেছেন আমাদেরকে মুশফিকুর। এছাড়া আমাদের SMS করেছেন ঋতু গাজীপুর থেকে, এছাড়াও আদিব, আতিক, নিতুল, প্যাট্রিক, রনি, রাসেল, কুকু সহ আরো অনেকে আমাদের SMS করেছেন আমাদেরকে থান্ডার বয়, অভি, এছাড়াও নাসির আমাদের SMS করেছেন ডক্টর মাসুম উত্তরা থেকে। এছাড়াও আমাদের শ্রেয়া SMS করেছেন আমাদেরকে দীপ্তি, আর এছাড়াও রাকিব আমাদের SMS করেছেন বিটু, এছাড়াও বিটু সহ ছাড়াও আরো দেখতে পাচ্ছি তাজুল ইসলাম সহ আরো অনেকে আমাদের SMS করেছেন। একটা মুভি দেখেছিলাম, মুভিটার নামটা আমার মনে আছে অবশ্যই, দ্য রিং। তো ওই মুভিতে একটা সিন থাকে, আমার মাঝে মাঝে এই জিনিসটা মানে টিভি দেখতে দেখতে আমি মাঝে মাঝে অফ করে দিই এটা, মানে যখন দেখি যখন একটা, আমি কখনো সাধারণত মানে একটা সময় ছিল যে আমার টিভি চালিয়ে ঘুমাতে ইচ্ছা করতো, মানে পুরোটা সময় মনে হতো যে টিভি চালিয়ে না, মানে টিভি না চললে ঘুম আসতো না আর কি। এটা একটা জিনিস যে ঘরে যখন একা থাকতাম তখন টিভি ছেড়ে দিয়ে, মানে এটা একটা লোনলিনেস। হ্যাঁ এটাই তো। আমি তখন যেটা করতাম সেটা হচ্ছে হয় খেলার চ্যানেল দিয়ে রাখতাম, অথবা এরকম ধরনের, মানে এমনকি রান্না বান্নার চ্যানেল হলেও চলবে, বাট অবশ্যই কোন মুভির চ্যানেল না। হ্যাঁ, কারণটা কি? কারণটা হচ্ছে যে ওখানে একটা সিন থাকে এরকম, আমার মাঝে মাঝে মনে হয় যে টিভিতে আমি যে ভয়ঙ্কর জিনিসটা দেখছি ওই টিভি থেকে রুমের মধ্যে চলে আসে, তাহলে কি হবে? এটা কিন্তু করতেই পারে। আপনাকে বলছিলাম যে গত ইসে যে আমার এক ছোট ভাই দেখছে যে আপনার টেলিভিশনের যে সংবাদ পাঠিকা তাকে মানে না, মানে ব্যাপারটা হচ্ছে যে না, একদম যদি ক্যারেক্টারটাই বেরিয়ে আসে, হ্যাঁ মানে খুব একটা ভয়ঙ্কর একটা কিছু দেখছি, হয়তো একটা লাশ দেখছি, দেখা গেল যে ধীরে ধীরে লাশটা বেরিয়ে আসছে, এবং মানে যদি এটা মুভি, তারপরে বলি যে মানে রিং এ যেরকম হিরোর মতো, মানে হিরোতে যে টিকেটের স্ক্রিন থেকে বের আসে, হ্যাঁ মানে রিং এ যেরকম ভাবে দেখায় যে আসলে ওই যে প্রথমে মেয়েটার চুল বেরিয়ে আসছে, তারপরে ধীরে ধীরে পুরো মানুষটা রুমের মধ্যে ঢুকছে। হ্যাঁ মানে এটা খুবই উইয়ার্ড একটা সিন, এবং সেটা যদি সত্যি বাস্তবে ঘটে তাহলে কেমন হয়? যারা টিভি দেখতে খুব পছন্দ করেন, যারা হরর ফিল্ম দেখতে পছন্দ করেন টিভিতে বা ডিভিডিতে বা কম্পিউটারে, যদি মানে ভেবে দেখেন যে কোনো সময় যদি ক্যারেক্টারটা বেরিয়ে আসে স্ক্রিনের ওপাশ থেকে এবং আপনার সামনে এসে সত্যি দাঁড়ায়, আপনার হাত চেপে ধরে বা আপনার কাঁধে হাত রাখে, তাহলে কি হবে? মানে আসলে ব্যাপারটা খুবই ভয়ঙ্কর হবে। আমার মাঝে মাঝে হরর ফিল্ম খুবই পছন্দ করি দেখতে, বাট মাঝে মাঝে দেখার সময় মনে হয় যাচ্ছে যদি সামনে এখন চলে আসে, আমি যদি সাধারণত এখন যেটা করি সেটা হচ্ছে যে আমি সবাইকে নিয়ে দেখি, একা দেখি না। তো যাই হোক, আমরা আবারও ঘটনায় চলে যাই। আপনি বলছিলেন যেটা ঘটনা বলতে একটু সময় লাগবে, তো সেই ঘটনা মানে একটু ওটা থেকে বড় আর কি। এই ঘটনার হচ্ছে মোহাম্মদপুরেরই, এবং মানে এই যে জায়গাগুলোর কথা বললাম এগুলো কিন্তু এই যে অনেকে জিজ্ঞেস করতেছে যে কোথায়, হয়তো উনি হয়তো ওই জায়গাতে গেছেন, প্রবাবলি হি হ্যাজ সিন ইট, কিন্তু উনি নোটিস করেননি, জানবেও না হয়তো। এনিওয়ে, আমি যেটা কথা বলছি এটা হচ্ছে তখন এরশাদ সরকারের সময় বিভিন্ন রকম আন্দোলন হতো, তারপর আপনার তখন কারফিউ জারি হতো বাংলাদেশে। তো একদিন কারফিউ রাতে আমার যে রিলেটিভের বাসায় ঘটছে, ওনাদের বাসার যে মূল কর্তা উনি বাসায় নেই, উনি ওনার ওয়াইফ গেছে বেড়াতে আর কি, উনি ইন্ডিয়াতে বেড়াতে গেছে। তো বাসার মধ্যে আছেন মানে ওই যে ওনার শাশুড়ি আর ওনার দুই শালা আর কি, শালারা ছোট ছোট। তো ঘুমায় আসছে ওনারা বাসার মধ্যে, তখন রাত হয়ে গেছে, এমনি কারফিউ রাত, খুব নীরব। তো হঠাৎ দেখলো যে গেটে নক হচ্ছে। গেটটা ছিল, একটা গেট ছিল বাইরে, সেই বাইরের লোহার গেটের সাথে আবার ওদের বেড়া দিয়ে একটা দরজার মতো বানানো ছিল, মানে লোহার গেটটার ওই যে ফাঁক ফোকরটা বন্ধ করার জন্য, অ্যাকচুয়ালি সলিড করার জন্য বেড়া দিয়ে বন্ধ ছিল। আর তারপরে সেই গেটটা লক করার পর পরবর্তী যে দরজাটা সেটা হচ্ছে রুমের দরজা। আচ্ছা, কে জানি এসে ওই রুমের দরজা নক করতে, সরাসরি নক করে বলতেছে ঠিক একটু নাকি গলা টাইপের যে আমি অমুকের চাচা, এটা কি অমুকের বাসা? তো ওরা একটু মানে প্রথমে ভাবছে কি ফাইজলামি করতেছে, কারণ নাকি গলা করে কে বলতেছে। তো
তো ওরা মানে দুষ্টুমি করে ফার্স্ট অফ অল কে কে এটা সেটা বলছে। তো তারপর দেখলো যে না জিনিসটা এরকম কন্টিনিউ হচ্ছে, এরপর আর ডাক নাই, শুধু নক। তো শুধু নক হওয়ার পর এক সময় কি করছে, বড় ছেলেটা আর মাটা উঠছে, উঠে ওরা দরজা খুলছে। দরজা খোলার পর থেকে কেউ নাই, ফাঁকা, জায়গাটাই ফাঁকা। তো করিডোরটা পুরো ফাঁকা, সামনেও ফাঁকা। কিন্তু ওইখানে কারো আসা সম্ভব না, কারণ বাইরের দরজা চলে যাওয়াটা, হ্যাঁ এত দ্রুত লিফট করা তো সম্ভবই না। কারণ এত দ্রুত লিফট করতে গেলে আপনার দৌড়ায় বের হয়ে দেয়াল টপকায় তারপর যেতে হবে, ইটস নট পসিবল। তো তখনই ওরা একটা ধাক্কা খেয়েছে, হ্যাঁ, যে মানে হাউ ডিড ইট হ্যাপেন। তো ওরা যে দেখে যে আসলে শিকল দিয়ে মারা ছিল বাইরের দরজাটা, ঠিকই লক করা ওরকম, এখানে এরকম হয়েছে। তো ওরা করে কি ভয়ে তাড়াতাড়ি ভিতরে ঢুকে দরজা লক করে দেয়। দরজা লক করার সাথে সাথে আবার নক, সেম নক। এবার আর কোনো ডাক নাই, এবার অমুকের চাচা এই ধরনের কোনো কথা নেই, জাস্ট নক করতেছে। নকটা কি মানে ধাক্কা, কি ধাপ 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 করে ধাক্কা দিচ্ছে। তো ওরা খুবই ভয় পেয়ে গেছে। তো ভয় পাওয়ার পরে কেউ খুলতেছে না। এদের মধ্যে একজন বলতেছে আগুন আনবো, লোহা আনবো, কোনো কথা নাই, মানে ওইটার কোনো আসলে মানে কাজ হচ্ছে না। এনিওয়ে এরকম চলছে। তো একটু পরে মনে হলো যে রাগের চোটে ওদের যে বাইরের দরজার যে বেড়াটা কেউ সেটা একটু মোচড়ায় ভেঙে ফেলতেছে, কড়মড় কড়মড় করে সাউন্ড হচ্ছে বাইরের দরজাটা। ওরা শুনতেছে, কিছু করার নাই। তারপরে হলো কি, হঠাৎ করে বৃষ্টি শুরু হলো, ইটের বৃষ্টি। ওরা যে রুমটা থাকতো সেটা ছাদ ছিল পাকা, আর তার পাশের অংশটা ছিল টিনের, মানে আপনার কিচেন, তারপর রান্নাঘর, এগুলো ছিল কিচেনের, ওগুলো টিনের। তো প্রচন্ড রকম বৃষ্টি পড়তেছে, মানে ইটের বৃষ্টি, ছাদেও শব্দ হচ্ছে, টিনের তো ঝমঝম করে শব্দ হচ্ছে ইটের। এনিওয়ে তো অনেকক্ষণ ধরে বৃষ্টিটা হলো। ওরা ভোরবেলা হয়ে গেছে, তো আজানের আগে দিয়ে থেমে গেছে ওগুলা। তো ভোরবেলা ওর আম্মা আজানের পরে অজু করতে বেরিয়েছে, বেরিয়ে যেয়ে দেখে উঠানের মধ্যে প্রায় আপনার 1 থেকে 2 ইঞ্চি পরিমাণ সুরকি জমে গেছে পুরা। আচ্ছা, লাল ইটের সুরকি। আচ্ছা। তো পরে আরেকটু সকাল হলো, ওরা বের হয়েছে, বের হয়ে যে গেট খুলছে, খুলে দেখে যে দূরে একটা বাসার সামনে সুরকি জমানো ছিল, সেই সুরকিগুলা ওখানে কমে গেছে, ওখান থেকে কেউ এনে এখানে ফেলছে। আচ্ছা। তো ওই বাড়িটা কিন্তু প্রজেস ছিল, হন্টেড বাড়ি ছিল। পরবর্তীতে ওরা নিয়ে আসে, আপনার ওই যে হুজুর নিয়ে আসে ছাড়ানোর জন্য, যে বাসাটা বন্ধ করে দিব। তো হুজুর ঢুকতে যাওয়ার সময় হুজুর যখন পা দেয়, বারবার হুজুরের পাটা কিন্তু মোড়াই দিচ্ছিল, মানে ডান দিক থেকে বাম দিকে করে দিতেছিল, হুজুর পা রাখতে পারতেছিল না শুধু। আচ্ছা, পরবর্তীতে হুজুর আর কি রিচুয়াল পালন করে দোয়া পড়ে আর কি আসে, বাসায় ঢোকে বাসাটা বন্ধ করে দেয়। তো তারপরও উইয়ার্ড ঘটনা ওই বাসায় ঘটতো। যেমন সাডেনলি টেম্পারেচার মানে বেড়ে যাওয়া, কমে যাওয়া, এই ধরনের ঘটনা প্রায় হতো ওখানে। দেখা যাচ্ছে অল অফ এ সাডেন রুমের টেম্পারেচার অনেক ড্রপ করে গেছে, ঠান্ডা হয়ে গেছে রুমটা, আবার হঠাৎ করে গরম হয়ে গেছে, এই থিংস লাইক দ্যাট। আর ওই বাসেরই একটা ছোট ঘটনা আপনাকে বলছিলাম, যে ওই যে উঠান দিয়ে হেঁটে যাচ্ছে আর কি। ওকে, থ্যাংক ইউ। আমরা আরো বেশ কিছু SMS পেয়েছি, এবং সেই SMS গুলোর মধ্যে আমি দেখতে পাচ্ছি যে এখানে একজন SMS করেছেন, তিনি নাম হচ্ছে ওয়ালিদ। তিনি আমাদেরকে যেটা বলেছেন যে ভাই আমি স্টুডিওতে আসতে চাই, হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং তিনি একটা নাম্বার দিয়ে বলেছেন সেই নাম্বার থেকে কল করতে। না, এইটা আসলে এখানে সরি, এটা আসলে এখানে আসার ওয়ে না। ওয়ে যেটা, সেটা হচ্ছে আপনাকে ইমেইল করতে হবে। আমাদের ইমেইল অ্যাড্রেস আছে, আর সেটা হচ্ছে bhootfm@radiofurstik.fm, which is bhootfm@radioforti.fm। আপনার যে ঘটনাটি আছে সেই ঘটনাটি টাইপ করে বা সেই ঘটনাটি আমাদেরকে ইমেইল করতে হবে, লিখে পাঠান আমাদের কাছে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ। যদি আপনার ঘটনাটি সিলেক্টেড হয় আমাদের দ্বারা, তাহলে অবশ্যই আপনি একটা কল পাবেন, এবং আপনাকে আমরা তখন ইনভাইট করবো আর কি। জাহিদ আমাদের SMS করেছেন আব্দুল্লাহপুর থেকে, যে রাসেল ভাই কেমন আছেন, ঘটনা শুনতে অনেক ভয় লাগছে, মনে হচ্ছে যে আমার রুমটা হন্টেড। আচ্ছা, একটা জিনিস, সেটা হচ্ছে ভূত FM এর পরের কিছু মানে আফটার এফেক্ট আছে আর কি। তো আমি যেটা সাবধান করতে চাই সেটা হচ্ছে যে এই সময় হঠাৎ করে ভূত FM শোনার পরে, হঠাৎ করে যদি যখন ঘুমিয়ে পড়বেন আর কি, ঘুমানোর পরে যদি কোনো দুঃস্বপ্ন থেকে হঠাৎ করে জেগে উঠেন এবং বুঝতে না পারেন যে আপনি আসলে কোথায় আছেন, আপনি কি ঘরের ভেতরে আছেন নাকি আপনি অন্য কোথাও অবস্থান করছেন, তাহলে যেটা করতে হবে, একটু শান্ত হন, চোখটা বন্ধ করে আবার চোখটা খুলতে হবে, মানে ধীরে ধীরে একটু নিজের মাথাটাকে শান্ত করতে হবে আর কি, মানে ঠান্ডা করতে হবে আর কি, ঠান্ডা করতে হবে। তারপরে মানে একটু সময় নিতে হবে আর কি।
যদি হঠাৎ করে দেখেন যে মশারির বাইরে কেউ দাঁড়িয়ে আছে তাহলে একেবারেই সেটাকে পাত্তা দেবেন না। বাথরুমে গিয়ে যদি দেখেন যে আসলেই কমোডের ওখানে কেউ বসে আছে বা বেসিন দিয়ে পানি পড়ছে তাহলে একেবারেই মানে ভয় পাবেন না, লাইটটা জ্বালিয়ে কিছুক্ষণ ওয়েট করবেন, কাউকে ডাক দিয়ে দিতে পারেন ইচ্ছা করলে। এবং মানে আমি যেটা বলবো যে আজকে রাতের বেলায় এই ভূত এফএম শেষ হবার পরপর যে সমস্ত ঘটনাগুলো ঘটবে সেই ঘটনাগুলো হয়তো মানে সবগুলোরই সত্যি হবার মানে সম্ভাবনা খুবই কম। দেখা যাবে যে বেশিরভাগই হয়তো আপনি শুনেছেন তার একটা এফেক্ট হচ্ছে। সো অবশ্যই সেইটাকে পাত্তা দিলে আপনি আরো বিপদে পড়বেন। রাতের বেলায় অনেক রকম ঘটনা কিন্তু ঘটতে পারে। যাই হোক, আমরা কিছু এসএমএস আরো কিছু এসএমএস পড়ে ফেলতে চাই। ইন দ্য মিন টাইম আপনারাও আমাদের এসএমএস করুন, লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে তাহা খান আমাদের এসএমএস করেছেন এবং তিনি এসএমএস করেছেন ওয়ারি থেকে এবং তিনি বলছেন যে ঘটনাগুলো ভালো লাগছে। এবং আমাদেরকে মিল্টন এসএমএস করেছেন নরসিংদী দাসপাড়া থেকে এবং তিনি বলেন যে আজকে তিনি এতগুলো এসএমএস করেন, একটা এসএমএস পড়া হয়নি কিন্তু আপনার এসএমএসটি এই মুহূর্তে আমি পড়ে ফেলেছি। নাসির আমাদের এসএমএস করেছেন শনির আখড়া থেকে। এছাড়া আমাদের এসএমএস করেছেন মিঝু, এসএমএস করেছেন আমাদেরকে তুষার মীর বাড়ি থেকে। এছাড়া আমাদেরকে রাফি হাতিরপুল থেকে এসএমএস করেছেন। আমাদেরকে এসএমএস করেছেন হুজাইফা মোহাম্মদপুর থেকে। এছাড়া আমাদের এসএমএস করেছেন সেজুতি তিনি এবং তুর্না খুলনা থেকে আমাদের এসএমএস করেছেন। তিথি গাজীপুর থেকে এসএমএস করেছেন। আমাদেরকে ওয়ালিদ খান আবারও একটা এসএমএস করেছেন। লিমু মোহাম্মদপুর থেকে আমাদের এসএমএস করেছেন। এসএমএস করেছেন আচ্ছা তিনি যেটা বলছেন যে 3 জন একটা ফোনে লাউড স্পিকার লাগিয়ে তারপরে তারা সবাই মিলে এই শো শুনছেন। তারেক আরিফ আতিক তারা সবাই আমাদের সাথে রয়েছেন। আছেন ফারহান, আছেন উমর শাহেদ চিটাগং থেকে, মাসুদ পারভেজ আমাদের সঙ্গে রয়েছেন চট্টগ্রাম থেকে, রূপক নারায়ণগঞ্জ থেকে রয়েছেন আমাদের সাথে রয়েছেন, আকাশ সাতক্ষীরা থেকে, মাসুদ পারভেজ আমাদের সাথে রয়েছেন বগুড়া থেকে। এছাড়া আমাদের সাথে রয়েছেন চিটাগং থেকে আবু সাইদ বাবু এবং আচ্ছা আবু সাইদ তিনি লিখেছেন যে বাবু ভাইয়ের স্টোরি ইজ গুড স্টোরি। আচ্ছা ওকে, থ্যাংক ইউ সো মাচ। শিশির লিখেছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে, তিনি ভূত এফএম অনেক লাভ করেন সেটা জানিয়েছেন। মিরন আমাদের এসএমএস করেছেন। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন জামাদুল সহ আরো অনেকে। আর আমরা আরেকটা ছোট ঘটনায় কি যেতে পারি না? আমরা আপাতত একটা ছোট্ট মনে হয় ব্রেকে যেতে হবে। সো ইন দ্য মিন টাইম আমি আপনাদেরকে আবারও বলি যে আমাদেরকে এসএমএস করুন। আচ্ছা আরো এসএমএস দেখতে পাচ্ছি আমি রাসেল, আচ্ছা আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি সাজিদ এবং নিশা, তারা কুর্মিটোলা এয়ারফোর্স ক্যাম্প থেকে আমাদের সঙ্গে রয়েছেন। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আরো অনেকে এসএমএস করছেন, অনেকে এসএমএস পাঠানোর নিয়মটি জানতে চাচ্ছেন। যারা এসএমএস পাঠানোর নিয়মটি জানতে চাচ্ছেন তাদেরকে বলি, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ আর পাঠিয়ে দিন আমাদের কাছে 9840 নাম্বারে। আর যারা ইমেইল করতে চান তাদেরকে ইমেইল অ্যাড্রেসটি আরো একবার দিয়ে দেই। আমাদের ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে bhootfm@radiofurti.fm আর স্পেলিংটিও বলে দিচ্ছি সেই সাথে। স্পেলিংটি হচ্ছে BHOOTFM@radioforti.fm। আমাদের আরো কিছু গেস্ট রয়েছেন, সেই সমস্ত গেস্টদেরকেও আমাদেরকে নিয়ে আসতে হবে। সো আমাদের একটা ছোট্ট ব্রেক দরকার অ্যান্ড ব্রেকের পরে আবারও ফিরে আসছি। কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন এবং ব্রেকের পরে আর নতুন অতিথি নিয়ে নতুন ঘটনা নিয়ে আপনাদের সঙ্গে আসবো। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ফিরে আসছি একটু পরেই। FM haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, ঘড়িতে সময় রাত 1:08 আর চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছি আপনার সাথে, আছে মাসুম এবং আমাদের আজকের অতিথিরা। আর আনফর্চুনেটলি যদি আজকের এপিসোডটি কেউ মিস করে ফেলেন তাহলে আপনার আরো একবার শোনার ব্যবস্থা রয়েছে। সেজন্য আপনাকে যেটা করতে হবে এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে। আর এয়ারটেল এম রেডিওর সাহায্য কিভাবে নেবেন? আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করুন 4040, সিলেক্ট করুন চ্যানেল 22 এবং দেখবেন তাহলে একের পর এক এপিসোডের অপশনগুলো আপনার কাছে চলে আসছে। যে এপিসোড আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি আরো একবার শুনতে চান সেই এপিসোডটি আপনি আরো একবার শুনে ফেলতে পারবেন। Now listeners can get the Bhoot FM tune as their caller tune, my tune from Airtel. আপনি যেটা করতে হবে আপনাকে শুধুমাত্র যে Bhoot FM tune কোডটা আপনাকে মনে রাখতে হবে। and tune code is 92125 এবং এটা অ্যাক্টিভেট করতে হলে আপনাকে জাস্ট একটা SMS পাঠিয়ে দিতে হবে। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন CT স্পেস দিয়ে 92125
5 এবং পাঠিয়ে দিন 3123 নাম্বারে। দেখবেন যে টিউনটি আপনার হয়ে গেছে। যারা আমাদের SMS করতে চান তারা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে, এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। আর যারা আমাদের ইমেল করতে চান তারা ইমেল অ্যাড্রেসটি লিখে ফেলুন। ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhootfm@radiofurti.fm, which is BHOOTFM@radioforti.fm। আমাদের সঙ্গে এই মুহূর্তে একজন অতিথি রয়েছেন। আসলে ইনফ্যাক্ট আমাদের সঙ্গে বেশ কয়েকজন অতিথি রয়েছেন, একে একে সবার কাছে আমরা আসব এবং আপনাদের অসংখ্য SMS রয়েছে। সেই SMS গুলো কিছু না পড়লে একটু পরে গালাগালি শুনতে হবে, সো কিছু SMS পড়ে ফেলতে হয়। রিপন আমাদেরকে SMS করেছেন কোনাবাড়ি গাজীপুর থেকে, তাসফিন SMS করেছেন আমাদেরকে, মাহমুদ SMS করেছেন, স্বপ্ন চূর্ণ আমাদের SMS করেছেন, মিষ্টি আমাদের SMS করেছেন, তাজ, আর যে রাজু, মিম, ওয়ালিদ খান, ইমাম, রনি, আয়াম রনি, আচ্ছা তা লিখেছেন, আচ্ছা তার নাম আসলে রনি, আয়াম রনি না, আচ্ছা। এছাড়া আমাদেরকে অ্যানি SMS করেছেন আমাদেরকে সোহাগ কল্যাণপুর থেকে, মির্জা SMS করেছেন শহীদুল ডুয়েট থেকে, এছাড়াও আমাদেরকে সাদ্দাম SMS করেছেন ইলিয়াস SMS করেছেন শাহরিয়ার সহ আরো অনেকে। আমাদের সঙ্গে এখন যেই গেস্ট উপস্থিত রয়েছেন, ইনফ্যাক্ট তার সাথে আমি যে বিষয়, তার যখন ঘটনাটা শুনছিলাম, ঘটনাটা একটু উইয়ার্ড টাইপের বলছি এই জন্যই যে তিনি কোনো একটা সময় যে ব্ল্যাক ম্যাজিক বা এরকম জিনিসের সাথে জড়িয়েছিলেন এবং তার একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে যে সেখানে কি ঘটে, আসলে ব্ল্যাক ম্যাজিকের যে ব্যাপারটা সেটার সময় কি ঘটে। আমরা শুরু তার নাম জানতে চাইবো, তার পরিচয়টা জানিয়ে দেবো আপনাদেরকে। আপনার নামটা বলবেন, পরিচয় বলবেন। আমার নাম মকলেশ্বর রহমান, আমি আসছি ইন্দিরা রোড থেকে। ওকে, আচ্ছা। তো আমরা মানে আপনি যে ঘটনাটা বলবেন সেটা কত বছর আগের ঘটনা হবে? এইটা 1978। ওকে, অনেক আগে। তখন আপনার বয়স কত ছিল? তখন আমার 62তে জন্ম, সুতরাং 15-16 এরকম হবে। 15-16 হবে। ওকে, তাহলে আমরা মূল ঘটনায় চলে যাই। কি হয়েছিল আপনার সেই সময়? আসলে সে সময় আমি তখন 9-এ পড়ি। তো আমার বাবা খুব সাহসী ছিলেন, একটু ব্যাকগ্রাউন্ড বলা দরকার। সেই সূত্রে আমিও কিছুটা মনে হয় প্রতিশ্রুতির ছেড়া পেয়েছিলাম। তো বাবার গল্প শুনতে শুনতে আমার ভিতরেও একটা স্পৃহা থাকে, আমি ইন্সপায়ার্ড হয়ে যে আমিও এরকম কিছু একটা করব। তো তখন আমার যে সাহসিকতা ছিল মোটামুটি সেটা সবার মুখে মুখে ফিরত। তো সে সময় এই যে ঘটনাটা আমি এখন বলবো, আমার সাথে পুরোটাই জড়িয়ে আছে। আমি ঘটনাটা এভাবে বলবো যে আমার পাশের গায়ে একজন মৌলবী বাস করতেন, উনি মক্তব্যে পড়াইতেন, বাট পরবর্তীতে উনি দোয়া কালাম দিয়ে মানুষের জিন হাজির করা, জিন ছাড়ানো এসব কাজ করতেন, মানে ওজার কাজ করতেন। তো উনি খুব ভালো ছিলেন। তো উনি এই কার্তিক মাসের অমাবস্যা রাতে এক রোগীকে মানে ভূত ছাড়ানোর পরে একা বাড়ি ফিরছিলেন। তো বাড়ি ফেরার পথে উনি রাস্তার মাঝখানে দুটো বাঁশের ঝাড় ছিল, জঙ্গল ছিল, ওই বাঁশের ঝাড়ে ওখানে এসে দেখেন দুটো বাঁশ, একটা বাঁশ মানে নুয়ে আছে। উনি ওইটাকে পার মানে ঠেলে উপরে তুলে নিচ দিয়ে পার হবেন, এই জন্য উপরে তোলার সময় হঠাৎ বাসটা অটোমেটিক্যালি উপরে উঠে যায় এবং উনি বুকে ব্যথা পান। বুকে ব্যথা পাওয়ার পরে ওখানে অজ্ঞান হয়ে পড়েন। অজ্ঞান হয়ে পড়ার পরে উনি রাতে আর জ্ঞান ফেরে নেই, ভোরের দিকে ওনার জ্ঞান ফিরছে। ওই রাতে ওই দিক দিয়ে আর কারো যাওয়া আসা ছিল না। প্রসঙ্গক্রমে বলি, এখানে ওই রাতে ঝড় হয়েছিল, বৃষ্টি এবং ঝড়। তো উনি ভোরে যখন ওনার জ্ঞান ফেরে তখন উনি বাড়ি চলে যান। বাড়ি চলে গিয়ে ওনার কয়েকবার রক্ত বমন হয়। রক্ত বমন হওয়ার পর উনি বিছানা নেন। তারপর ওনার ছেলেরা ডাক্তার দেখায়, বাট কোনো কিছুতেই ওনার কোনো ইমপ্রুভমেন্ট হয়নি। তো এর মধ্যে কয়েক মাস কেটে গেছে। তো ওনার যখন উনি মানে এমন কিছু আচরণ করতেন যে ওনার ছেলে মেয়েরা ভয় পাইত। মানে ওনার চেহারাটা নাকি এতই বিদঘুটে এতই ভয়ার্থ হয়ে গেছিল যে ওনাকে যে দেখতো সেই ভয় পাইতো। ইভেন যারা দেখতে আসতো বাচ্চা কাচ্চাকে দেখাইতো না ওই লাশের মতো চেহারাটা। উনি এমনি ছিলেন কালো করে এবং খুব চিকন। তো উনি এতই শুকে গেছিলেন যে ওনার চামড়া ওনার হাড়ের সাথে লাগে গেছে, এমন দেখলে যে কোনো লোক ভয় পেত। তো এরকম একদিন আমার গায়ে একজন তান্ত্রিক বাস করতেন। উনি বেসিক্যালি ব্ল্যাক ম্যাজিক করতেন, চর্চা করতেন। তো ওনাকে একদিন ডাকতে আসে ওই
ওই ফকিরের ছেলে, আচ্ছা, ওনার একটু ট্রিটমেন্ট করার জন্য। তো উনি ট্রিটমেন্ট করতে যায়, ট্রিটমেন্ট করতে গিয়ে বেশ কয়েকদিন যাওয়ার পর উনিও ভয়ের তো অনেক জিনিস দেখে আসছে। আসার পর একদিন গল্প করলেন যে এরকম তার এই অবস্থা, প্রচন্ড রকম এমন কিছু অঙ্গভঙ্গি করেন যেটা দেখলে যে কোনো লোক ভয় পাবে। তা আমি আবদার করলাম যে আমি আপনার সাথে যাব, কারণ ওনার উপরে আমার এত অগাধ বিশ্বাস। উনি আমাদের এলাকার মধ্যে বেশ নাম করা তান্ত্রিক। তো ওনার সাথে একদিন আমি জোর করেই, মোটামুটি জোর করে উনি নেবেন না, বাট জোর করে আমি গেলাম। যাওয়ার পরে সন্ধ্যা 7টা-8টার দিকে ওই বাড়ি পৌঁছাইলাম। পৌঁছানোর পরে যখন ওনার ঘরে গেলাম, ঘরে গিয়ে মানে আমি প্রথমে খেয়াল করিনি হাতের বাম পাশে একটা তক্তপোষ আছে, ওর উপরে রুগী শোয়ানো। রুগী সারা শরীরে কোনো কাপড় নেই, শুধু কোমরে একটা কাপড় পেঁচানো আছে এবং গিট দেওয়া, তাতে সে খুলতে না পারে। মানুষের চেহারাতে এত বিদঘুটে, এত ভয়ার্থ হয় আমি আগে কখনো দেখিনি। আমার যদিও সাহসের একটা ইয়ে ছিল, কিন্তু ওখানে যাওয়ার পরে ওই মানে জীবন্ত লাশটা দেখে আমার মনে হয়েছে যে আমার মনে হয় কোনো সাহসই নেই। আমার হাত পা কাঁপা শুরু হয়ে গেছে, ভয়ে আমি মানে আমার কণ্ঠরোধ হয়ে গেছে। সে হাত পা নাড়াচ্ছে, চোখ উল্টাচ্ছে, এ করছে, যে গলা দিয়ে ঘর ঘর শব্দ বের করছে। তার কিন্তু জবান বন্ধ হয়ে গেছে, কোনো কথা বলতে পারে না, গলা দিয়ে ঘর ঘর শব্দ। তো আমার সাথে যিনি গেলেন ওই রহিম চাচা, ওনার ট্রিটমেন্ট করলেন কিছু, ওই ঘুরে ঘুরে 7 পাক দিয়ে কিছু মন্ত্রপুত জল ছিটালেন। তো এই সময়টাই ওই লোক যে এত মানে হাতগুলো চিকন, এত কাঠির মতো হয়ে গেছে, মাথাটা ছোট হয়ে গেছে, মানে ছোট বলতে এত ছোট যে দেখলে যে কোনো লোক ভয় পাবে, চোখগুলা বের হয়ে আসে মাঝে মাঝে। তো এরপরে ওখান থেকে আমরা যখন বের হয়ে আসলাম, আসার পরে রহিম চাচা আমাকে বললেন যে তুমি ভয় পাইছো কিনা। না, আমি অতটা ভয় পাইনি, একটু যদিও ভয় পাইছি, আমি প্রচন্ড ভয় পাইছি, কিন্তু আমি একটু নিজেকে সামলে নিয়ে ওখানে বললাম যে আমি অতটা ভয় পাইনি, আপনি ছিলেন তো এই জন্য ভয় পাইনি। যাই হোক, এরপরে আসে আর খবর নেইনি, কিন্তু ওনার ভয়ের কাহিনী পুরো গ্রাম ছড়াই গেছে যে সে এরকম ভয়ের তো ইয়ে করে, অঙ্গভঙ্গি করে, যার জন্য কেউ তাকে দেখতে যায় না। ঠিক এরপরে মনে হয় আরো কয়েক মাস কেটে গেছে। যেদিন যে গত বছর যে কার্তিক মাসের অমাবস্যার রাতে উনি আহত হয়েছিলেন, ঠিক ওই দিনে আবার ওই ঝড় বৃষ্টি, ওই দিন উনি মারা গেলেন। মারা যাওয়ার পরে ওনাকে পরের দিন ওনার বাড়ির পাশে একটা গালি ভিটে আছে, ওখানে দাপন করা হলো। দাপন করার পরে ওনার ছেলেরা, গ্রামে প্রচলিত আছে যে এই কার্তিক মাসের ভরা অমাবস্যায় যদি কোনো তান্ত্রিক মারা যায়, তার মাথাটা যদি কেটে আনা যায়, সেটা দিয়ে অনেক অসাধ্য সাধন করা যায়। যার জন্য ওনার ছেলেরা একটা পাহারার ব্যবস্থা করলেন, যাতে ওনার মাথাটা কেউ কাটতে না পারে। 2-3 রাত তারা পাহারা রাখছেন, কিন্তু কিছু ভয়ার্থ কাহিনীর কারণে তারা কোনোভাবেই এটা কন্টিনিউ করতে পারেননি। তারা আস্তে আস্তে মানে ওখান থেকে চলে যেতেন, আসতেন ঠিকই, হয়তো 1-1.5 ঘন্টা পরে সে আবার চলে যেতেন। এর মধ্যে ঠিক 5ম দিনে আমি একদিন সন্ধ্যায় পড়তে বসছি, তা আমার বাড়ির যে চাকর, নাম ছিল তসলিম, আমাকে এসে বললো যে খোড়া চাচা যাইতে বলছে। তসলিম ছিল ওই খোড়া চাচার একমাত্র শিষ্য, খুব সাহসী সে। আমি তো বুঝে ফেলছি কেন যাইতে বলছে, আমার হাত পা তখনই কাঁপা শুরু হয়ে গেছে। কিন্তু ওই যে সাহসের পরিচয়টা আগে দিয়েছি, তো ওই ক্রেজটা ধরে রাখার জন্য আমি রাজি হয়ে গেলাম, ঠিক আছে আমি যাব। তারপরে 9টা-10টার দিকে আমি ওই তসলিমের সাথে খোড়া চাচার বাড়িতে গিয়ে উঠলাম। গিয়ে দেখি ওনার বাড়িতে উনি একা, ঘরের ভিতর কিছু লাইট জ্বালায়া, ছোট ছোট দিয়ের বাতি জ্বালায়া, অনেকগুলো মরার মাথা আছে, খুলি আছে, কিছু হার আছে, একটা নতুন কোদাল আর একটা বেতের ছড়ি, পাকানো বেতের ছড়ি নিয়ে উনি কি সব যন্ত্রমন্ত্র করছেন। তা আমাদেরকে ইশারায় বসতে বললেন, আমরা বসলাম। উনি প্রায় আধা ঘন্টা কাজ করলেন। করার পরে প্রথম কথা বললেন, 2-3টা বাতি নিভাই দিয়ে কথা বললেন যে আজকে আমরা যে কাজটায় যাচ্ছি, এটা 1 নম্বর এই সব এখানে শপথ করতে হবে যে তোমরা এটা কারোর সাথে বলতে পারবা না, কারণ এটা বললে আমার কোনো ক্ষতি হবে না। ক্ষতি এরকম হবে যে ওই তান্ত্রিকের ছেলে মেয়েরা তখন আমাদের উপরে একটা দোষারোপ করবে, সুতরাং এটা কোনোভাবেই বলা যাবে না। যাই হোক,
উনি কাজ শেষ করলেন, করার পর সমস্ত জিনিসপত্র একটা ব্যাগের মধ্যে নিলেন, নিয়ে ওই ব্যাগটা দিলেন আমার হাতে, আর কোদালটা নিলেন উনি নিজে, আর ব্যাতের ছড়িটা দিল আমার ওই তসলিম ভাইয়ের হাতে। তারপরে বললেন চলো যাই, কিন্তু এই যে আমরা এখন কথা বলছি এরপরে আর কেউ একটা কথা বলবে না। ঠিক আছে, আমি মাঝখানে খোরাচাচা আগে, পিছনে তসলিম ভাই, আমরা যাচ্ছি। যদিও আমার এলাকার সব, আমার নিজের বাড়ি ওখানে, সব চিনি, বাট কোন দিক দিয়ে আমাকে নিয়ে যাচ্ছে আমি বুঝতে পারছিলাম না। আমি রাস্তা চিনছি না, কখনো মেট্রো পথ, কখনো বা মহিয়ার আল দিয়ে। যাই হোক, এক সময় যখন আমি খেয়াল করলাম যে আমি ওই ভিটার কাছে গিয়ে পৌঁছেছি, তখন আমার ভিতরটা কেঁপে উঠছে, আর কেন জানি না মনে হলো একটা ভূমিকম্পর মতো নাড়া দিয়ে উঠলো। আমি বুঝতে পারছিলাম না আসলে কি হয়েছে। তো তসলিম ভাই একটা শব্দ করে উঠছে যে ভূমিকম্প হচ্ছে, সাথে সাথে খোরা চাচা ওনাকে ধমক দিয়ে থেমে দিলেন যে তোমাকে বলছি কথা না বলার জন্য, যা কিছু ঘটুক তুমি কিচ্ছু মুখ দিয়ে বের করতে পারবা না। আমাকে স্পেশালি বললো যে তোমার বাবা যদি তোমাকে ডাকে, তোমার মা যদি তোমাকে ডাকে, পাশে থেকে হাত ধরে, তুমি কিছুই বলতে পারবা না, যাবে না বা কথা বলবে না। এই হলো শেষ কথা আমার। তারপরে ওনারা আমরা তিনজন একসাথে দক্ষিণ পাশ দিয়ে আমরা ওই কবরের পাশে গেলাম। কবরের পাশে যাওয়ার পরে মনে হচ্ছিল যে পুরা ভূমি। কবরের পাশে যাওয়ার পরে কি হয়েছিল এটা আমরা একটা ছোট ব্রেকের পরে শুনবো। আমরা একটা ছোট ব্রেক নিচ্ছি এবং তারপরে শুনে আসবো যে কবরের ওখানে যাওয়ার পরে কি হয়েছিল। ইন দ্য মিন টাইম আমাদের এসএমএস করুন, লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে, এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ফিরে আসছি ছোট্ট একটা ব্রেকের পরে। Haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি। ছোট একটা ব্রেক নিয়েছিলাম, ফিরে আসলাম আবারও ভূত FM হন্টেড বাই এয়ারটেল নিয়ে এবং কথা বলছিলেন আমাদের সঙ্গে একটু আগে যে ঘটনাটা নিয়ে। একজন সাহসী মানুষ, আপনার নামটা একবার বলবেন? আমার নাম মোখলেসুর রহমান। জি, মোখলেসুর রহমান। এবং বাকি অংশটা তারপরে আপনি যখন গেলেন এবং যখন আসলে তারা মাথা সংগ্রহ করতে গেল, এরপরে কি হয়েছিল? আচ্ছা, এরপরে আমি একটু শর্টকাটই করব, কারণ তখন আমি ওখানে যাওয়ার পরে ওনারা মাথার কাছ থেকে অনেকটা মাটি সরাই ফেললেন। সরানোর পরে ওখানে একটা চাটাই থাকে, চাটাইটা সরাইলেন এবং কিছু খাড়াল উঠাই ফেললেন। উঠাই ফেলার পরে যে লাশটা, মানে হঠাৎ করে ওই ব্লিচ করা কাপড়ের যে সাদা লাশটা, ওটা আমার চোখে পড়ার পরে আমি আর বলতে পারবো না আমার কি হয়েছিল। আমি চোখ বুজেছিলাম, আমি বসে পড়েছিলাম, আর এরপরে বলতে পারবো না। তখন আমাকে হাত ধরে নিচে নামানো হলো, তখন বুঝতে পারলাম যে সবকিছু শেষ হয়ে গেছে। তখন আমাকে নিয়ে আসার পরে বললো যে আমরা তো এটা সংগ্রহ করেছি, মাথাটা নিয়ে আসছি, বাট কিভাবে নিয়ে আসছে, কিভাবে কাটছে আমি আর এটা বলতে পারি না। আনার পরে ওই মাথাটা আসার পথে একটা জঙ্গলের মধ্যে, বাঁশের থোপার মধ্যে ওটা পুঁতিয়ে রেখে আসা হয়। পুঁতিয়ে রেখে আসে, আমরা সে রাতে আর আমি একা ঘুমাইতে পারিনি, আমি চাকরের সাথে ওই গোয়াল ঘরে আমাকে ঘুমাইতে হয়েছে। যাই হোক, এখানে প্রসঙ্গক্রমে একটু বলে রাখি যে ওই যে বাঁশের ঝাড়ের নিচে যে ওটা পুঁতিয়ে রাখা হয়েছিল, ওখানে প্রায় 4 দিনের মতো, 4-5 দিন ছিল। এই 4-5 দিন ওর আশেপাশে কোনো লোক সন্ধ্যার পরে যাইতে পারেনি। যেই গেছে সেই কিছু না কিছু দেখেছে। সেই যে কিছু না কিছু দেখায়, কি ধরনের? যেমন অনেক সময় দেখে যে অনেকগুলো মুরগি একসাথে ওই জঙ্গলের ভিতরে ঢুকে গেল। কেউ দেখেছে যে পুরো বাঁশগুলা মানে নুয়ে আসে মাটিতে শুয়ে আছে। কেউ দেখেছে শুয়ার গদগদ করে চলে গেল। এরকম এক একজন এক একটা দেখেছেন। তো এরপরে আমি জানি না, এরপরে ওখান থেকে মাথাটা তসলিম ভাই নিজে নিয়ে গিয়ে অন্য জায়গায় রেখেছিলেন। সেটা হলো একটা বিলের মধ্যে, পানির মধ্যে পুঁতে রাখছিলেন। পুঁতে রাখার পরে ওই বিলে সবাই সচরাচর শীতের সময় রাতে মাছ ধরে, প্রচুর মাছ পাওয়া যায়। প্রফেশনাল যারা জেলে তারাও রাতেই মাছ ধরে ওখানে। কিন্তু ওটা পুঁতে রাখার পরে যে কয়দিন ওখানে ছিল, একটা জেলে ওখানে মাছ ধরতে যাইতে পারেনি।
দেখা গেছে যে ওই মানে পানির ভিতর থেকে মনে হয় বড় বড় ঢেউ আসতেছে সমুদ্রের মতো, এখন মনে হয় ডুবে দিয়ে যাবে নৌকা বা ভেলা যাইয়াছে। এই ভয়ে আর কেউ ওখানে যাইতে পারতো না। হঠাৎ দেখতো এক ঝাঁক বাদুড় উড়ে আসছে, সে পানিতে নাচতেছে, মানে এগুলো দেখে আর ওখানে কেউ ভয়ে যাইতো না। তো এক শনিবারে আমাকে প্রায় এর তো 10-15 দিন পরে হবে, আমাকে তসলিম ভাই বললো আজকে শনিবার, তখন ওখানে আমাদের হাটের দিন, লোকজন সচরাচর থাকে না, বললো যে আমাদের একটু বাটির বিলে যাবো। কেন? ওখানে মাথাটা ওখানে রেখে আসছি। এই ঘটনা আমরা 3 জন ছাড়া আর সেকেন্ড কোনো লোক জানতো না। তো আমরা গেলাম ওখানে, সন্ধ্যার সময় দেয় উনি কি করলো, ওই হাতে একটা পলিথিন পেঁচায়া মাথাটা উঠালেন, পরিষ্কার করলেন, করে ব্যাগে নিয়ে আমরা যখন আসতেছি আমাকে আগে দিয়েছে উনি পিছনে, বলছে যে পিছনে যাই ঘটুক তুই পিছনে তাকাবি না, সামনের দিকে যা, কিছু হবে না। তো আমরা যখন আসতেছিলাম মনে হচ্ছিল পিছনে ঝড় হচ্ছে, প্রচন্ড ঝড় হচ্ছে। তো আমি হাঁটছি, আমি কোন দিক দিয়ে হাঁটছি, কিভাবে হাঁটছি আমি বলতে পারবো না। বাড়ির যখন আসছি, আসার পরে ওটা আনি ওনার বাসায় বাড়ি পৌঁছে দিয়েছে, খোরা চাচার বাড়িতে। এই ঘটনাটা কিন্তু আমি অনেকবার শুনেছি যে এরকম ধরনের কোনো কাজ করলে বা এরকম জায়গায় যে যারা এরকম মাথা টাথা সংগ্রহ করতে যাবে, শুনেছি আশেপাশে অনেক ঝড় বৃষ্টি এগুলো হয়, গায়ে লাগে না, কিন্তু চারপাশে এটা তো আপনি নিজেও জায়গায় ছিলেন। আমি হয়তো বলতে একটু ভুলে গেছি, আমরা যখন বিটাতে উঠছি মনে হচ্ছে প্রচন্ড শোষ শব্দ হচ্ছে, প্রচন্ড বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে, কিন্তু মজার ব্যাপার হলো আমার গায়ে কিছু লাগছে না, কোনো বাতাসও লাগছে না, কোনো বৃষ্টি হচ্ছে না, কোনো বৃষ্টির পানিও আমার গায়ে লাগছে না। অনেক প্রকারের শব্দ হচ্ছে, মনে হচ্ছে প্রচন্ড ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু আমার গায়ে কিছুই লাগছে না। কিন্তু আমি একটা জিনিস শুনেছিলাম পরে, যে যখন এটা আমার সাথী যারা ছিল তারাও জানে, যখন মাথাটা কাটার পরে তখন দেখেছে যে আর কোনো শব্দ নেই, নর্মাল একটা রাত্রি যেমন একটা ভিটাতে যেমন ঝিঝি পোকা ছাড়া আর কোনো কিছু শোনা যায় না, ঠিক অতটুকুই, বাকিটা সব শান্ত হয়ে গেছিল। সব শান্ত হয়ে গেছিল। এই মাথা নিয়ে আসার পরে একটা ব্যাড এফেক্ট করছিল ওই রহিম চাচার উপরে। ওনার 1 বছরের মধ্যে ওনার একটা বাচ্চা মারা যায়, একই রকম একটা কেসে, ভৌতিক কেসে ওনার একটা বাচ্চা মারা যায়। এরপরে থেকে আমার মনে হয় উনি তান্ত্রিকতা বাদ দেন এবং 1-2 বছর পরে উনি মারাই যান। এবং আপনি আর ভবিষ্যতে কোনোদিন এরকম আর আমার ওই ভয়টা এখনো আছে। অনেকে আমাদের ইমেল করেন যে এরকম ধরনের ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করতে চান, আপনি কি এটার পক্ষে না বিপক্ষে? আমি এটার পক্ষে না, কারণ এটার প্রচন্ড সাহসী না হলে এগুলো করতে যাওয়া মানে নিজের জীবন নিয়ে খেলা। কারণ আমি তখন হয়তো অনেকটা যশের বসে কিংবা ইচ্ছাকৃত ভাবে নিজেকে একটু হিরো মনে হইতো, সত্য কথা যেটা, যে আমি হলে সবাই আমার সাথে যখন পরিচয় করে দিত যে খুব সাহসী। কারণ আমি শ্মশান ঘাট থেকে অনেক সময় পানি নিয়ে আসছি, শ্মশান মানে মরার, হিন্দুরা যাদের মরা পুড়তে পারে না পুঁতিয়া রাখে, সেগুলোর উপরে একটা করে পয়সা রাখে, তামার পয়সা, ওই পয়সাটা সংগ্রহ করা খুব টাফ, ওইটাও আমি নিয়ে আসছি। এই যে একটা ক্রেজ তৈরি হয়েছিল, এটার জন্যই তখন আমি করেছিলাম। কিন্তু আমি এটা কাউকেই উৎসাহিত করব না, কারণ এটা হয়তো আমরা সাময়িক একটা দশের জন্য এটা করি, কিন্তু এটাতে প্রচুর ঝুঁকি থাকে। এটা প্রচুর ঝুঁকি থাকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। অনেক কষ্ট করে এসেছেন আপনি। আমি জানি যে চিটাগং এ মাঝে মাঝে যেতে হয়, চিটাগং থেকে আপনি এসেছেন এখানে, আবার মানে ঘটনা মানে এই মাঝখানে একটা সময় বের করে মোটামুটি 3-4 উইক ধরে আপনি চেষ্টা করছেন শোতে জয়েন করার, এবং মানে আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনাকেও ধন্যবাদ। সেই সাথে আমি রেডিও ফুর্তিকে ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা অনুষ্ঠান প্রচার করার জন্য। পাশাপাশি আমি ধন্যবাদ দিচ্ছি আমার মেয়ে অর্থীকে, যে আমাকে এখানে আসতে ইন্সপায়ার করেছে, কারণ প্রথম আমি তাদের সাথে এই ঘটনাটা শেয়ার করেছিলাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সঙ্গে আরেকজন গেস্ট রয়েছেন, এবং তিনি এসছেন আসলে বেসিক্যালি তিনি এখানকার না, তিনি ইন্ডিয়ার, এবং তিনি এসছেন কলকাতা থেকে। সো তার সঙ্গে আমরা পরিচয় করে দেবো। আপনার নামটা একটু বলবেন? আমার নাম পুষ্পেন্দু চ্যাটার্জি। ওকে, সো পুষ্পেন্দু চ্যাটার্জি, আপনার কাছে যে ঘটনাটা আছে, মোটামুটি আমরা কোন ঘটনা দিয়ে শুরু করছি? ঘটনাটা কোথায় ঘটেছিল? মানে আমি প্রথম যে ঘটনাটা বলবো আমাদের লাইফে ঘটা, সেটা হচ্ছে গুয়াহাটিতে আমরা কর্মসূত্রে যাই কাজে। আচ্ছা, মানে মিডিয়ার জব যেরকম হয়, তো আমরা 5 জন বন্ধু মিলে ওখানে থাকি, এবং প্রথমে আমরা ছিলাম যে কোম্পানির কাজে গিয়েছিলাম ওখানকার গেস্ট হাউসে। আচ্ছা, দেন আমরা কিছুদিন বাদে ওখানে কয়েকজন এজেন্টের মাধ্যমে ফ্ল্যাট একটা খুঁজে পাই, যেখানে আমরা রেন্টে 5 জন
এন্ট্রি করি। এবং সবচেয়ে এটা আশ্চর্য লেগেছিল, ফ্ল্যাটটা 4টে কামরা প্লাস ওয়েল মেনটেন অ্যান্ড খুব সুন্দর একটা ফ্ল্যাট, অথচ রেন্ট খুবই কম। মিনস ওই সময় আমি বলছি এটা আমার জীবনে হয়েছে আমাদের 2008-এ, এবং সেই সময় ওই এলাকায় ওই ফ্ল্যাটের ভাড়া ন্যূনতম হওয়া উচিত ছিল 15,000 টাকার মতো, সেখানে আমরা পেয়েছিলাম অনলি 6,000 টাকায়। অনেক কম, অর্ধেকেরও কম। তো যাই হোক, আমরা তখন 7-5 না ভেবে নিয়েছি, এবং নেওয়ার পর যথারীতি থাকা শুরু করেছি। এবং আমাদের ম্যাক্সিমাম কাজ রাতের বেলায়, যেহেতু কেউ টেকনিক্যাল ফিল্ডে আছে, কেউ প্রোগ্রাম ফিল্ডে আছে, তো তারা তাদের কাজ কমপ্লিট করে আমাদের ডিউটি আওয়ারটা এরকম থাকতো কি বিকেল 4টে থেকে রাত্রি 12টা অবধি, দেন আমরা ফিরতাম। আচ্ছা। এবং ফেরার পর 5 জন বন্ধু মিলে প্রথমে একটু মুভি টুভি দেখা, দেন রান্না, কিছুটা একটা কাজের মাসি, মানে আপনাদের এখানে বুয়া বলে, তো উনি ছিলেন, উনি রান্না করে যেতেন। এবং তারপর আমরা গিয়ে কিছু যদি খেতে ইচ্ছে করলো তো আমরা নিজেরা কিছুটা কুক করে নিলাম। তো প্রথম কদিন এরকম ভাবে চলছে, এবং মুভি টুভি দেখা চলছে, গান বাজনা, একটু আড্ডা ফুর্তি, গল্প, এরকম সবকিছুই হচ্ছে, সঙ্গে কাজকর্ম চলছে। যখন আমরা প্রথমের দিকে ওই সব খেয়ালও করিনি যেগুলো হতো, যখন কিছু আমরা তো গল্প করছি 5 জন বন্ধু মিলে একটা ঘরে, আমাদের 4টে রুম ছিল, দেখা যাচ্ছে অন্য রুমের বাথরুমে মানে একটা জল পড়ার, মানে হঠাৎ করে এক মগ জল কেউ ঢেলে দিলে যেরকম হয় আওয়াজ হলো। তো আমরা ভাবতাম কি পাশেও একটা ফ্ল্যাট ছিল, আমরা ভাবতাম যে তার বাথরুম থেকে আওয়াজটা এসছে, তো আমরা অতটা গা করতাম না। যেমন এরকম হয়েছে যে সকালবেলায় আমরা ব্রেকফাস্ট করে দরজা লাগিয়ে দিয়ে চলে গেছি, দেন বাজার টাজার করার পর যখন ব্যাক করেছি, এসে দেখছি যে আমরা যেখানে ব্রেকফাস্ট করেছিলাম সেখানে ব্রেড ট্রেড যা রাখা ছিল সেগুলো পুনরায়, মানে যতটুকু আমরা খাওয়া দাওয়া করে গেছি, তারপরে গিয়ে দেখছি যে আরো 2টো ডিম পড়ে আছে বা আরো 4টে কলা পড়ে আছে। তো এটা আমরা প্রথম দিকে অতটা গুরুত্ব দিইনি এবং গুরুত্ব সহকারে দেখেও নি, দেখারও প্রয়োজন নেই, কারণ মনের কথা তো হতে পারে। এবং যেটা সবচেয়ে, যেদিন থেকে আমরা নক করা শুরু করলাম, যেমন আমার একদিন আমাদের সবার একটু আগে অফিস যাওয়ার ছিল, তো আমরা 4 জন বন্ধু মিলে বেরিয়ে গেছি, এবং ওখানে আমাদের যে সিনিয়র সবচেয়ে যিনি ছিলেন উনি ঘুমাচ্ছিলেন। তো আমরা কি করেছি, ওনাকে ডেকে, মানে যে দাদা আমরা যাচ্ছি, তো দরজাটা লাগিয়ে দেওয়া হোক। ও ঘুমের ঘরে কি বুঝেছে কি বোঝেনি জানি না, ও লাগায়নি দরজা, ঘুমিয়ে গেছে, এবং আমরা বেরিয়ে চলে গেছি। বেরিয়ে যাওয়ার পর তারপরে ও যথারীতি 6টা নাগাদ অফিসে এসছে, এসে বলছে ভাই তোরা যে চলে এলি, কিন্তু দরজাটাকে ভিতর দিয়ে লাগালো। তো আমি বললাম যে তুমি লাগিয়েছো, আমরা তো তোমাকে নক করে দিয়ে চলে এসেছি। বলছে না ভাই, আমার যতটুকু আমি ঘুম থেকে উঠে দেখেছি যে ছিটকানি লাগানো আছে এবং তোরা কেউ নেই, আমি তোদেরকে খুঁজেছি, বাথরুমে কেউ থাকতে পারে খুঁজেছি, দেখেছি, কিন্তু কাউকে আমি দেখতে পাইনি। তো তখনই আমার প্রথম মানে মাথায় ড্র্যাক করলো যে তাহলে দরজাটাকে লাগালো। তো দেন আমরা ওই সময় হাসি ঠাট্টা করে উড়িয়েছি ব্যাপারটা, যে না এটা তোমার মনের ভুল, তুমি হয়তো ঘুমের ঘরে লাগিয়েছো, হয়তো খেয়াল নেই। তো যত দিন যাচ্ছে আস্তে আস্তে এরকম টুকটাক আনকনসিয়াস ঘটনা আমাদের চোখের সামনে আসছে, এবং যেটা আমরা মানে প্রত্যক্ষ করছি। যেমন কখনো হয়েছে কি, আমাদের রাত্রেবেলা খাওয়া দাওয়া করার পর বাসনপত্র বেসিনে রেখে আমরা যে যার মতো শুতে গেছি, এবং সকালবেলা উঠে দেখেছি কি যে থালাটা আমরা বেসিনে রেখেছি সেই থালাটা রাখা আছে কিচেনের পাশে, এবং তাতে কিছু ভাত আর ডাল মাখানো পড়ে আছে, যেটা আমরা মানে এখন আমার কাটা দিচ্ছে, যেটা আমরা পরিষ্কারভাবে মনে আছে আগের দিন মানে রাতে আমরা খেয়ে এবং সেটা বেসিনের মধ্যেই রেখেছিলাম। কিন্তু ওটা পরের দিনকারে সকালবেলা আমরা দেখছি যে ডাল এবং ভাত মাখানো অবস্থায় পড়ে আছে টেবিলের উপর। তো যাই হোক, তো এর মুহূর্তে কি হয়েছে, আমি একটুখানি পুজো অর্চনা করতাম আমি যতদিন ছিলাম, মানে আমার সঙ্গে ঠাকুর থাকে, তাকে আমি যেমন আপনাদের প্রার্থনা করা হয় আমাদেরও সেরকম প্রার্থনা করতাম। তো এরপরে কি হয়েছে, আমি ওখান থেকে ফার্স্ট আমি জব চেঞ্জ করে আমি অন্য জায়গায় জব পাই এবং আমি জয়েন করি, দেন আমি আবার কলকাতায় ব্যাক করি, এবং আমার 4 বন্ধু গুয়াহাটিতে ছিল। পরে 1-1.5 মাস বাদে তাদের মুখে যেটা শুনতে পাই আর কি এরকম, যে তারাও রুমটা ছেড়ে দিয়েছে। কারণটা কি, যে তারা যখন নাইট করে বাড়ি ফিরতো, নাইট ডিউটি করার পর যখন বাড়ি ফিরতো, গিয়ে দেখতো কি হয়তো রান্নাঘরে সব বাসন এনে রাখা আছে বসার ঘরে, কেউ নেই বাসায় এবং লক করা, এবং কাজের যে বুয়া ছিলেন উনি চাবি করে মেরে দিয়ে চলে যেতেন এবং চাবিটা দিয়ে যেতেন নিচে, মানে নিচে আর একটা ভাড়াটিয়ার কাছে, এবং তার কোনো প্রয়োজনও ছিল না গিয়ে সেখানে ঢুকে এইসব করার। কখনো দেখতাম যে বিছানার চাদর তারা হয়তো পরিষ্কার করে দিয়ে গেছে, এতে দেখা গেছে যে কেউ শুয়ে থাকলে যেরকম হয় সেরকম ভাবে শুয়ে থাকার ব্যাপার। তো মানে ওইরকম একটা মানে দাগ পড়ে আছে, মানে ভাঁজ পড়ে আছে এরকম ব্যাপার। দেন যেমন বাথরুমে কল খুলে টপ টপ করে জল পড়ছে এরকম। তো তাদের কিছু ডাউট হয়েছে, ডাউট হওয়ার পর তারা বাড়িওয়ালার যে
মানে আমাদের যে কাজের মাসি ছিল তাকে প্রথমে জিজ্ঞেস করি, সে কিছু বলেনি। হতে পারে সে তার জব মানে যে ছোট্ট একটা আমাদের কাছে যে পেত যে জিনিসটার জন্য সেটা যাতে চলে না যায় সেই জন্য সে বলেনি, কিন্তু সে জানতো। এবং তারপরে তারা বাড়িওয়ালার যে ছেলে মানে বাড়িওয়ালা মেন যে বাড়িওয়ালা তাকে জিজ্ঞেস করে, সে কিন্তু থাকতো না ওই বাড়িতে। এবং সে তখন পরক্ষণে জানিয়েছিল মানে অনেক জোরাজুরি করার পর যে কেন আমরা তো থাকতে পারছি না। এবং একদিন এরকম হয়েছে যে তারা যখন ফিরেছে দেখছে প্রতিটা ঘরের কাঁচের জানলার উপরের দিকে যে জানলা থাকে সেই জানলার প্রতিটা কাঁচ ভাঙা, মানে বাইরে থেকে ঢিল ছুড়লে যেরকম সেই কাঁচটা ভাঙা, কিন্তু ভিতরে একটাও কাঁচ পড়েনি। মানে ভিতরে যদি আমি যদি একটা কাঁচের ঘরে মারি কিছু ঢিল, কাঁচটা গিয়ে ভিতরে পড়বে, কিন্তু ভিতরে কোনো কাঁচ পড়েনি। আচ্ছা। এবং সেটা তারা প্রথমে অন্য কিছু ভেবেছিল, পরে এই একটা একটা করে ঘটনা যেগুলো তারা দেখেছে সেগুলো তার মনে হওয়াতে তারা বাড়িওয়ালার ছেলেকে কল করে জানতে চাই যে কি ব্যাপার। সে প্রথমে না বলে, অনেক কষ্ট করে তাকে মানে লাস্টে একটুখানি ঠেট করার পর মানে একটু শাসানো ধমকানো দেওয়ার পর তখন সে বলে যে সে যার থেকে বাড়িটা কিনেছিল, কেনার পর যে মডিফাই করে বানিয়েছে ফ্ল্যাট, সেই বাড়িতে আগে যিনি ছিলেন একজন ভদ্রমহিলা এবং তার মেয়ে, এবং তার হাজবেন্ড মারা যাওয়ার পর তাদের ফ্যামিলির অবস্থা এমনই খারাপ হয়ে যায়, তারা কি করে ওপরে যে ঘর ছিল দোতলা ঘরে গিয়ে ভদ্রমহিলা নিজের মেয়েকে বিষ খায় এবং ভদ্রমহিলা নিজে আর কি গলায় দড়ি দিয়ে সুইসাইড করে। দুজন একসঙ্গে মারা যায়। এবং সেই যে ফ্লোরটাই জিনিসটা করেছিল সেই ফ্লোরেই আমরা ভাড়া নিয়েছিলাম ওই রুমটা, মানে মডিফাই করার পর সেই রুমটাই আমাদেরকে ভাড়া দেওয়া হয়েছিল। এবং তার আগে মানে 8 থেকে 10 জন ভাড়াটিয়া মানে ওই রুমটা দেখানোর পরও কোনো কারণে তারা জানতে পেরে তার আগে ওই রুমটাকে উনি আর কি ভাড়া দিতে পারছিলেন না। বাট আপনারা নিয়ে নিয়েছেন, যেহেতু আমরা বাইরে থেকে গেছি এবং আমরা জানতাম না স্টোরিটা, এবং আমরা ওইটার জন্য পরে যখন এই ব্যাপারটা জানতে পারি, তারপরে আমার বন্ধুরা আর ওই বাড়িতে ছিল না, দেন আবার ওই গেস্ট হাউসে। আচ্ছা, আপনার কাছে সেকেন্ড আরেকটা ঘটনা আছে, আপনি বলেছেন আপনার মার ঘটনা, সেই ঘটনাটা কি? যেটা হচ্ছে আমার এটা ফ্যামিলি মানে আমি তখন ছোট 6 থেকে 7 বছর বয়স হবে, এটা হচ্ছে 1991 এর ঘটনা। তো ওই সময় আমার মা জেঠিমা মানে আমার মানে এখানে কোনো সমস্যা নেই, জেঠিমা বোঝেন, অসুবিধা নেই। তো ওই আমার সেজু জেঠিমা উনি আর আমার মা খুব অ্যাজ এ ফ্রেন্ড টাইপের ছিল, এবং আমার বাড়ি হচ্ছিল বেহালায়, ওনার বাড়ি আছে মানিকতলা। তো ওই জেঠিমার সঙ্গে সিনেমা দেখতে যাওয়া, প্রোগ্রামে যাওয়া, অনুষ্ঠানে যাওয়া, মায়ের একদম খুবই বন্ধুর মতো, দুজনে আর কি দিদি বোনের মতো যাতায়াত করতাম। তো কোনো কারণে বাড়িতে মানে পারিবারিক অশান্তির কারণে আমার জেঠিমার যে বাপের বাড়ি, ওনার বাড়িতে অশান্তির কারণে এরকম অনেক কিছু কারণে, তো আমার জেঠুর বাড়ি যেখানে ছিল ওইখানে বাথরুমে উনি মানে গায়ে আগুন দিয়ে মারা যায়, মানে সুইসাইড করে আমার জেঠিমা, নিজের জেঠিমা। তো তারপর থেকে মা মানে অনেকটা আঘাত পায় আর কি, যেহেতু একসঙ্গে একটাই মানে যার সঙ্গে সব জায়গায় যেত টেত। তো যাই হোক, তো খুব কাছের ছিলেন, কাছের ছিলেন। তো ওই জেঠিমা মারা যাওয়ার পর প্রথম 1-1.5 মাস সেরকম কোনো এফেক্ট হয়নি। দেন 2-2.5 মাসের মাথায় আমার মা এবং আমাদের তখন একটাই রুম ছিল, বাড়ি 4 কাঠা জমির উপর যে বাড়ি ছিল তাতে একটা রুম, একটা বারান্দা, ছোট বাড়ি যেরকম ছিল, এবং আমার দিদি, আমি এবং বাবা মা থাকতাম। তো একদিন আমার মা হঠাৎ করে দরজা খুলে, মানে তখন যেহেতু একটু পুরোনো টাইপের, তখন অ্যাটাচ বাথরুমের কনসেপ্টটা ছিল না, তখন আমাদের বাড়ির বাথরুমটা ছিল বাগানের একটা কোনায়। তো হঠাৎ করে মা দরজাটা খুলে দৌড়ে বাথরুমের দিকে মানে দৌড়ে চলে যায়, ছুটে চলে যাচ্ছিল। সেই সময় বাবা হঠাৎ করে ঘুমটা ভেঙে যেতে বাবা উঠে গিয়ে দৌড়ে মায়ের হাতটা টেনে ধরে টানছে যত, কিন্তু বাবাকে টেনে নিয়ে চলে যাচ্ছে এবং বলছে কি আমাকে শেষ দিয়ে ডাকছে, মানে যেহেতু সেই রেটিমা ওনাকে দিদি বলতেন, বলছে উনি আমায় ডাকছে, উনি বাথরুমে বসে আছেন, উনি আমায় ডাকছে। এবং দেখতে পেয়েছেন সেটা, মানে উনি হয়তো মানে আমার মা হয়তো দেখতে পাচ্ছেন, তো ডাকছেন। তো যখন দৌড়ে যাচ্ছে আর কি, তো বাবা যখন প্রথমে টানতে গেছে, মানে ওনার একটা এমন অশরীর শক্তি, যাই না আমি অতটা মনে নেই, ছোটবেলা যতটুকু আমরা কান্নাকাটি জুড়ে দিয়েছি আমি আর আমার দিদি। তো তখন আমাদের এলাকার লোকজনও কম ছিল, তো বাবা চেঁচামেচি করে 2-4 জনকে ডেকেওছে, কিন্তু বাবাকে টানতে টানতে মা নিয়ে চলে যাচ্ছে, মানে একজন মহিলা অতটা শক্তি করে। তো তখন বাবা কি করেছে, বাধ্য না হয়ে মায়ের গালে 2 থাপ্পড় মেরেছে। মারতেই মা একদম একটা ঘোরের থেকে বেরিয়ে এসে অজ্ঞান হয়ে পড়ে গেছে। পড়ার পর তারপর জলের ছিটারিটা দিয়ে যখন আমরা ঘরে এনেছি, আনার পর পরের দিন একদিন পুরো মা আর কি কোনো কারোর সঙ্গে কথা বলা নয় বা কিছু, একদম চুপচাপ ছিল। দেন আমাদেরও এরকম মানে আপনাদের ওঝা টোঝা এরকম আমার বাবা একজন জানা ছিল, তাকে একজন মানে পীর বাবাকে এনেন, উনি একটু জল পোড়া যে মসজিদ থেকে হয়, আমাদের বাড়ির পাশে মসজিদ আছে, ওখান থেকে জল পোড়া এনে সেই জল পোড়া খাওয়ানোর পর আস্তে আস্তে মানে 2-3 দিন বাদে আর কি মাটি, তখন উনি আমাদের বলেন, মানে বাবাকে বলেছিলেন যে
আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে আমার দরজায় টোকা মেরে বলছে, আমার মায়ের নাম তনুশ্রী, মানে ডাক নাম তনু, বলছে তনু চল সিনেমা দেখতে যাবো, ঘুমের ঘরে আর কি উনি শুনেছেন। তো বলছে আপনি কোথায়? আমি তাহলে উঠছি, রেডি হই, বলে হ্যাঁ তুই আয় বাথরুমের দিকে আয়, আমি আছি ওখানে, আমরা একসঙ্গে বেরোবো। তো ওই সময় মা উঠে তখন দেখে যে দরজাটা খোলার পর যে ওই বাথরুমের দিকে আর কি আমার সিকিউরিটি ম্যান যাচ্ছে হেঁটে, তখন মাও হাঁটা লাগায়, মানে দৌড়ায় আর কি। তো সেইটা একটা আনকনসিয়াস হয়ে বা যে কারণে জানি না এটা ভৌতিক বা এটা কি, এটা মায়ের লাইফে হয়েছে, এটা ঘটেছে তার জীবনে। আরেকটা যেটা মানে আমার একদম আরেকটা ঘটনা, এটা আমার কাকিমার ক্ষেত্রে হয়েছে, মানে আমার পাড়াতুতো কাকিমা, উনি মুসলিম এবং উনি আমার মানে আমার নিজে আমি তাকে আমার পাতানো মা বলি। তো ওনার এক মানে বোন ছিলেন যিনি থাকতেন হচ্ছে আর এক পাক সার্কাস বলে একটা এরিয়া আছে ওখানে, এবং সেখানে এক খ্রিস্টান বাড়িতে ভাড়া থাকতো। তো এবার ওইখানে একদিন হয়েছে ওই খ্রিস্টান বাড়ির যে মেন যে মালিক মারা যায়। মারা যাওয়ার পর তাকে যথারীতি কফিনের মধ্যে রেখে, ঘরের মধ্যে কফিনে রেখে আতর টাতর দিয়ে যেরকম ভাবে যে আনুষ্ঠানিক যে ক্রিয়া হয় সেইটা করে রাখা যায়। এবং ওই ভদ্রলোকের মেয়ে এবং বউ দুজনে বাইরে কান্নাকাটি করছে এবং পাড়ার যাবতীয় লোকজন কান্নাকাটি করছে। এবং মানে এমন অ্যাঙ্গেলে রাখা আছে যেমন ধরুন ওই মানে দরজার ওই দিকে রাখা আছে এবং দরজার বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি, মানে আমার কাকিমা যতটুকু আমাদেরকে বলেছে এবং যেটা সত্য ঘটনা, কাকিমা বলছে কাকিমারাও গেছে, সবাই মিলে আর কি সান্ত্বনা দিচ্ছে ওনার স্ত্রীকে এবং মেয়েকে। হঠাৎ করে ওনার মেয়ে দেখছে কি, মানে হট করে দেখছে যে বডি লাশটা আর কি উঠে বসেছে, মানে কফিনের উপর পাটা এরকম ছড়িয়ে এরকম উঠে বসে আছে। তো প্রথমে ওনার মেয়ে ভেবেছে চোখের ভ্রম, তো একটু ভয় পেয়ে আর্তনাদ করে উঠেছে। তখন যখন সবাই আবার তাকিয়েছে দেখছি না লাশ হয়ে আছে। তো এরকম একবার দেখো, তারপরে যথারীতি 1 ঘন্টা 1.5 ঘন্টা বাদে যখন পোপ এসছেন, পাদ্রী আর কি, উনি ওই জল ছড়া দিয়ে মানে যা যা আনুষ্ঠানিক ক্রিয়া করবেন, তো উনি যখন ঘরে ঢুকতে যাবেন দেখছে যে লাশটা নেই, মানে কফিনের মধ্যে নেই, মানে স্টান্ট নেই আর কি। এবং ওইটা দেখার পর মানে যারা ওনার মেয়ে এবং ওনার মা মানে ওনার স্ত্রী আর কি, ওনার স্ত্রী প্রায় একদমই অজ্ঞান হয়ে যায়। এবং ওনার মেয়ে অনেকক্ষণ ধরেই বলছিল সবাইকে আমি দেখছি কি আমার বাবা উঠছে এবং শুয়ে যাচ্ছে এবং উঠছে এবং শুয়ে যাচ্ছে, কিন্তু আমি প্রথমে চোখের ভুল। তো যিনি পাদ্রী ছিলেন উনি ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং এটা কোনো সাইন্টিফিক ওয়ে বা কিছু এই ব্যাপারে না, উনি ভালো করে আগে মানে ঘরে ঢোকেননি, বাড়িতে ঘরটা চারদিকে দেখলেন, দেখে দিলেন কফিনটা খালি। এবং দরজার যে আমরা খুলি, এক পাল্লার যে ডোর খুলি, দরজার কোণ থেকে একটা শ্যাডো ঠিক না, মানে একটা কিছু যে কোণে রাখা আছে সেটা ওই মানে পাদ্রী আর কি বুঝতে পেরেছেন। এবং বোঝার পর উনি করেছেন কি, উনি ওই ক্রস হাতে নিয়ে মানে হালকা করে একটুখানি উঁকি মেরে দেখে মানে জাস্ট বডি লাস্টটা আর কি ওই মানে ওই দরজার কোণে স্টিল দাঁড়ানো আছে। মানে ওনারা তো মানে ওই ঘরের মধ্যে উনি কি কিছু দেখতে পেয়েছিলেন? মানে পাদ্রী ঘরের মধ্যে দেখেছেন, কফিনের মধ্যে লাশ নেই, কিন্তু লাশটা স্টিল দাঁড়ানো আছে ওই দরজার কোণে। আচ্ছা। এবং চোখ বন্ধ, মানে দাঁড়ানো আছে, মানে জ্যান্ত দাঁড়ানোর কিছু না, এমনি জাস্ট একটা স্ট্যাটিক লাশ যেরকম দাঁড়িয়ে থাকে দরজার কোণে দাঁড়ানো আছে। এবং পাদ্রী তখন করেছেন কি, ওইটা একটা ওনাদের যে আতর টাইপের কিছু একটা থাকে, ওইটা ছড়াতে ওনাকে আস্তে আস্তে লাশটাকে মানে টানতে মানে হালকা করে এবং কাঠের মতো শক্ত হয়ে গেছে এনে দেন ওই কফিনের মধ্যে আরেকবার শুয়ে দেয়। কিন্তু ঘটনাটা কেন ঘটছে বা কে লাশটাকে নিয়ে দরজার কোণে দিয়েছে, কারণ ঘরে কেউ ছিল না। এবং ওনার মেয়ে যেটা বলছিল, আমি বারবার দেখছি বাবা উঠছে এবং শুয়ে পড়ছে, কখনো হাসছে কখনো শুয়ে পড়ছে আবার উঠছে। তো এইটা দেখার পর মানে তারপর আর ওটার ঘটনাটা তখন পাবলিকে যখন জিজ্ঞেস করে ওনাকে যে ব্যাপারটা, উনি তখন বলছেন যে এটা একটা মানে খ্রিস্টানদের কোনো কারণে হবে যে ওই সময় গ্রহণ ছিলেন, ওনারা খ্রিস্টান ছিলেন। তো যাই হোক, ওই আতরের জল দিয়ে আবার ওটাকে লাশটাকে কফিনে এনে দেন ওনাকে বার করে মানে আর কি তারপরে কবর দেওয়া হয়। তো এই ছিল ঘটনা। এবং আমি খুবই মানে আমার কাছে অবাক লেগেছে যে হঠাৎ করে লাশকে একবার প্রথমে মেয়ে দেখলেন যে বসছে এবং পরে যখন পাদ্রী আসলেন তখন দেখলেন যে রুমের একটা কোণায় দাঁড়িয়ে আছে এবং কে নিয়ে গেছে কেউ জানে না। এক্স্যাক্টলি। এবং যদি কেউ ভিজুয়ালাইজ করে তাহলে কেমন হবে, মানে খুবই অদ্ভুত। আমরা শোনার পর অলরেডি আমাদের মানে ভয়ে আমরা বেরোতাম না বাড়ির বাইরে, কাকিমা যখন এটা বললো ঘটনাটা আমরা বেরোতাম না। এই ধরনের ঘটনা আসলে আমরা শুনি নাই এর আগে এবং খুবই অদ্ভুত টাইপের একটা ঘটনা। এবং রাসেল ভাইকে আমার তরফ দিয়ে মানে আমি অনেক অভিভূত, এবং আমার যে বন্ধু সজল ভাই যিনি এখানে আমাকে এনেছেন, এবং আপনাদের এই প্রোগ্রামটা সত্যি খুব ভালো, এবং রেডিও ফুর্তির সকল শ্রোতা বন্ধু এবং বাংলাদেশের সকল নাগরিককে
আমার মানে তরফ থেকে শুভেচ্ছা, এবং আপনাকেও আমার তরফ থেকে অনেক ধন্যবাদ যে আপনি অনেক অনেক ধন্যবাদ। আমি যদি আরো কিছু ঘটনা সংগ্রহ করতে পারি, আমার বন্ধুরা যদি নাও আসতে পারে, আমি তাদের হয়ে আসবো। আমি এখানে কাজে এসেছি এবং কাজ করার ফাঁকে ফাঁকে অবশ্যই আসবে, এসে আড্ডা দেবো এবং আরো কিছু ঘটনা শেয়ার করবো। যদি মোস্ট ওয়েলকাম। আমরা এমনিতেও দেখা যায় যে কলকাতা থেকে অনেক ইমেল পাই এবং সেই ইমেলগুলো আমাদের অনেক ভালো লাগে, মাঝে মাঝে আমরা পড়ি। যাই হোক, আমাদের কাছে এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু SMS রয়েছে। রিভেঞ্জ আমাদের SMS করেছেন জামালপুর থেকে। এছাড়াও আমাদের তারা 5 ফ্রেন্ড মিলে, সম্রাট, লিটন, মমিন, সৌরভ সহ আরো অনেকে মিলে শুনছেন। শাহিন আমাদের শরীয়তপুর থেকে শুনছেন, এবং এছাড়া আমাদের এক্সস্টেড ভূত আমাদের বলেছেন আজকের ঘটনাগুলো ভালো হয়েছে। মোখলেসুর ভাইকে অনেকে ধন্যবাদ জানিয়েছেন তার ভালো ঘটনার জন্য। উপমা রাজশাহী থেকে আমাদের SMS করেছেন পিঙ্ক খিলগাঁও থেকে। রুবেল আমাদেরকে SMS করেছেন, তিনিও মোখলেস ভাইয়ের অনেক প্রশংসা করেছেন। ভূত শুভ বরিশাল থেকে আমাদের SMS করেছেন। এছাড়াও প্রত্যয় আমাদের নারায়ণগঞ্জ থেকে SMS করেছেন। ডক্টর আকাশ SMS করেছেন। জেমস বগুড়া থেকে আমাদের SMS করেছেন। আমাদের হাতে সময় খুব কম, যদি ছোট্ট করে কিছু বলা থাকে, আমাদের নতুন আরেকজন গেস্ট রয়েছেন, নাম বলে সঙ্গে সঙ্গে ঘটনা শুরু করে দেন। জাস্ট 4 মিনিট। ওকে। হ্যালো লিসনার্স, আমি মোহাম্মদ আবু ওসমান শুভ। আমি আপাতত মোহাম্মদপুরে আছি। আমি রায়েরবাজার আগে ছিলাম। তো ঘটনাটা আমাদের রায়েরবাজারের বাসা নিয়ে, যেটা গত সপ্তাহে আমার আঙ্কেল বলেছিল। তো ওই বাসার কিছু কাহিনী আছে, আমার নিজের এক্সপিরিয়েন্স আছে, তো আমি ওটা শেয়ার করতেছি। তো নর্মালি একদিনের ঘটনা, আমি ঘুমিয়েছিলাম। তো রাত্রে 1টা-2টার দিকে আমার ঘুম ভেঙে যায়। তো নর্মালি আমার বাথরুম লাগে, তো যে কারণে আমি উঠে বাথরুমে যাওয়ার জন্য উঠবো। তো আগে বলে রাখা ভালো যে আমাদের যে খাটটা ছিল ওটা বক্স খাট ছিল না, ওটার নিচে স্পেস ছিল। তো যে কারণে আমরা বড় একটা সুটকেস ছিল, ওটা খাটের নিচে রাখা হয়েছিল। তো আমি যখন রাত্রে নর্মালি আমাদের যে লাইটের সুইচ ওটা একটু দূরে, তো উঠে যে জ্বালাতে হয়। তো আমি যখন উঠে মানে সুইচ দিতে যাব, তো আমি যখন খাট থেকে পা নিচে নামাই, দেন আমার বাম পায়ে একটা হাত লোমশ, যেটা আমার পা টাচ করে মানে স্পর্শ করে প্রচন্ড হার্ড ফোর্স দিয়ে আটকে রাখে। আচ্ছা। দেন নর্মালি আমি হঠাৎ এরকম প্রেসার অনুভব করার কারণে আমি পা ঝাড়া দিয়ে উঠি। ঝাড়া দিয়ে ওঠার কারণে কোন একভাবে আমি ছুটে যাই। তো ছুটে যাওয়ার পরে আমি লাইট জ্বালাই। লাইট জ্বালানোর পরে আব্বা আম্মু তখন ঘুমাইতেছিল। তো ওই সময় তাদেরকে জাগানো হয়নি। দেন আমি টর্চ লাইট এবং চার্জ লাইট যেগুলো ছিল ওগুলো জ্বালিয়ে খাটের নিচে চেক করি, বাট কিছু ছিল না। তো এরপরে আমি আমাদের মানে যে কোরআন শরীফ ছিল ওটা আমার রুমে এনে রাখি। তো দেন এরপর আর তেমন কোনো ঝামেলা হয় না। কিন্তু আপনি একদম স্পষ্ট দেখেছিলেন যে আপনি আমি ফিল করেছি, এবং মজার ব্যাপার হইতেছে আমি এটা বলিনি যে আমি যখন উঠেছি পরের দিন আমি 3টা আঙ্গুলের ছাপ পেয়েছিলাম আপনার পায়ের নিচে ছিল। আজকে এই ঘটনা শোনার পর, আজকে ঘটনাগুলো এমনিতে সবাই বলছেন যে অনেক ভয়ের হচ্ছে, তারপরে যদি আজকে খাট থেকে নামতে গিয়ে বাথরুমে আমাকে যেতে পারছেন না, লিখেছেন আমাকে কি যেন লিখলেন একটু আগে যে বাথরুমে যেতে পারছি না, অনেক ভয় পেয়েছি, ভয়ে হাড় পর্যন্ত কাঁপছে, তো বাথরুমে যেতে পারছেন না। তো আজকে যদি বাথরুমে যাওয়ার সময় এরকম কোনো ঘটনা ঘটে তাহলে একেবারেই বিশ্বাস করবেন না। বিশ্বাস করার কি আছে বলেন? মানে এরকম ভূত ফিল্ম শোনার পর এরকম ভুল দেখতেই পারেন। দেখবেন যে বাথরুমে কেউ দাঁড়িয়ে আছে, সেটা হতে পারে কোনো লাশ, হতেই পারে যে আপনি খাট থেকে নামার সময় হঠাৎ করে কেউ আপনার পা ধরে টানছে, এটা হতেই পারে। এটা মানে একদমই সবকিছু ভুল, চোখের ভুল মনে করবেন, কারণ ভূত ফিল্ম শুনেছেন আপনি, রাইট? তো আগামী সপ্তাহে যদি এরকম মানে একদম এই ধরনের মানে ঘটনা পাঠান, আপনাদের ওপরেই ডিপেন্ড করে শোটা কেমন হবে, বিকজ এই ঘটনাগুলো টোটালি আমরা সংগ্রহ করি আপনাদের কাছ থেকে। কোনো ঘটনা আমাদের এখানে তৈরি করা হয় না, কোনো ঘটনা আমরা নিজেরা লিখি না, আপনারাই সেখানে শেয়ার করেন, আপনারা ইমেল পাঠান, সেই ইমেল থেকেই সিলেক্ট করা হয় সেরা ঘটনাগুলো এবং আপনাদেরকে ডাকা হয়। সো আপনাদের জীবনের শোনা অথবা আপনাদের জীবনের ঘটা সবচেয়ে সেরা ঘটনাগুলো আমাদের পাঠিয়ে দিন। মেইল করুন, ইমেইল করুন আমাদেরকে। ইমেল অ্যাড্রেসটি আরো একবার জানিয়ে দিচ্ছি, bhutfm@radiofooty.fm, স্পেলিং বলে দেবো BHOOTFM@radioforti.fm। মাসুম অনেকক্ষণ ধরে উসখুস করছে, সুতরাং আমাদের এই মুহূর্তে এখন শো শেষ করতে হবে, ভূত এফএম আজকে শেষ করতে হবে। আমার কিছু করার নেই, আমার আসলে অনেকক্ষণ কথা বলার ইচ্ছা ছিল, আরো ঘন্টাখানে কথা বলতে পারলে, আমার নিজের অনেক ঘটনা ছিল সেটাও বলতে পারলাম না, মাসুম হাত দেখাচ্ছে বারবার। সো আমি শেষ করছি, আগামী সপ্তাহে আবার কথা হবে একই সময় ঠিক 11:59 সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন। আজকের রাতটা অনেক অনেক শুভ হোক।